মানি গ্রোথ আর ইনফ্লেশন, বুঝতে পারছো? আমরা আজকে চ্যাপ্টার 28 পড়তেছি। আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? আচ্ছা, তো এখন দেখি ফার্স্ট কি টপিক, ইনফ্লেশনটা কি। ইনফ্লেশন কি, এটা কি তুমি তো অলরেডি জানো, তাই না? ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি, না? বাংলায় যদি বলি মুদ্রাস্ফীতি। এরকম কেন? এটাকে আরেকটু ইয়ে করি। মুদ্রাস্ফীতি, আচ্ছা। তো মুদ্রাস্ফীতি বলতে কি বুঝি বলতো? টাকা কেনা বেচা করা যায় সেটা না, সেটা হচ্ছে যে তোমার দাম স্তর বলে এটাকে, ঠিক আছে? দাম স্তর, বা বাংলায় যদি বলে মূল্য স্তর, ঠিক আছে? এই মূল্য স্তর বা দাম স্তর, ঠিক আছে, এটা বৃদ্ধি পাওয়া। দাম স্তর মানে প্রায় মানে দাম স্তরের ইংরেজি যদি বলি, এটাকে বলে প্রাইস লেভেল, ঠিক আছে? অর্থাৎ প্রাইস লেভেলের ওভারঅল লেভেল অফ প্রাইস বা ওভারঅল প্রাইস লেভেলের ইনক্রিজ, ঠিক আছে? শুধু প্রাইস কেন বলে না? দাঁড়াও, এরকম আসতেছে। এই তো, হ্যাঁ। শুধু প্রাইস কেন বলে না? শুধু প্রাইস বলতে তো আসলে আমরা মাইক্রো ইকোনমিক্সে অনলি ওয়ান প্রোডাক্ট বুঝাই, তাই না? অনলি ওয়ান প্রোডাক্ট বোঝানোর জন্য আমরা ইউজ করি হচ্ছে যে প্রাইস লেভেল, প্রাইস, শুধু প্রাইস। কিন্তু ইনফ্লেশন শব্দটা আসলে পুরো ইকোনমির ওভারঅল প্রাইস লেভেলের ইনক্রিজ, মানে ওভারঅল প্রাইসের ইনক্রিজ কে বোঝায়। তো এটার জন্য নিশ্চয়ই একটা আলাদা টার্ম দরকার, ঠিক আছে? এই জন্য টার্ম ইকোনমিস্ট এই টার্মটাকে ইন্ট্রোডিউস করতে প্রাইস লেভেল হিসেবে, ঠিক আছে? প্রাইস লেভেল মানে পুরো ইকোনমিতে যতগুলো প্রোডাক্ট আছে এই সবগুলো প্রোডাক্টে এভারেজ প্রাইস বৃদ্ধি পাওয়া, যেটাকে সংক্ষেপে বলা হয় প্রাইস লেভেল বৃদ্ধি পাওয়া বা ওভারঅল প্রাইস লেভেল এর ইনক্রিজ বা ওভার মানে এই জন্য এখানে লেখছে ইনফ্লেশন ইজ অ্যান ইনক্রিজ ইন দা ওভারঅল লেভেল অফ প্রাইস। অর্থাৎ এখানে একটা প্রোডাক্ট না, এখানে হচ্ছে ইকোনমির যতগুলো প্রোডাক্ট আছে একটা ইকোনমিতে সবগুলো প্রোডাক্টেরই অন এভারেজে দাম বৃদ্ধি পাওয়া, প্রাইস বৃদ্ধি পাওয়া, বুঝতে পারছো? আচ্ছা, এই জন্য খেয়াল রাখবা, মাইক্রো ইকোনমিক্সে যেটাকে আমরা প্রাইস বলি, অর্থাৎ একটা প্রোডাক্টের জন্য প্রাইস শব্দটা ইউজ হয়, ম্যাক্রোতে সেই জিনিসটার নাম হচ্ছে প্রাইস লেভেল। কারণ ম্যাক্রো ইকোনমিক্সে একটা প্রোডাক্ট নিয়ে আমরা আলোচনা করি না, ইকোনমি অ্যাজ এ হোল আলোচনা করি, সেজন্য ইকোনমি সবগুলো প্রোডাক্টকে আমাদের বিবেচনায় আনতে হয়। এই জন্য সবগুলো প্রোডাক্টের ওভারঅল প্রাইসকে বলা হয় প্রাইস লেভেল। এই জন্য ম্যাক্রো ইকোনমিক্সে প্রাইসের জন্য প্রাইস লেভেল টার্মটা ইউজ করা, প্রাইসের পরিবর্তে প্রাইস লেভেল টার্মটা ইউজ করা। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আছে কিছু ইম্পর্টেন্ট টার্ম, ঠিক আছে? ইম্পর্টেন্ট টার্মের ভিতরে কি আছে? ডিফ্লেশন, ঠিক আছে? আচ্ছা, ইনফ্লেশন মানে যদি তোমার এভারেজ লেভেল অফ প্রাইসেস এর যদি বৃদ্ধি হয়, তাহলে ডিফ্লেশন নিশ্চয়ই এটার অপোজিটটা হবে। তাহলে এটা হচ্ছে গিয়ে অপোজিট, অপোজিট অফ ইনফ্লেশনের, মানে অর্থাৎ ইনফ্লেশনের অ্যান্টোনিম হচ্ছে ডিফ্লেশন, বুঝতে পারছো? অপোজিট অফ ইনফ্লেশন হচ্ছে ডিফ্লেশন। তার মানে ডিফ্লেশন কি হবে? ডিক্রিজিং অফ এভারেজ লেভেল অফ প্রাইসেস বা এভারেজ প্রাইসেস যেটাই বলি, ঠিক আছে? এটা আসলে এভারেজ লেভেল অফ প্রাইসেস কথাটা লিখলে এখানে উপযুক্ত হয় আর কি। আচ্ছা, আচ্ছা, এটা হলো ডিফ্লেশন। আর হাইপার ইনফ্লেশন, যে হাইপার এই শব্দটার সাথে তুমি তো পরিচিত আশা করি। হাইপার শব্দটার মানে, হ্যাঁ, হাইপার শব্দটার অর্থ কি আসলে? বলো তো। আমরা বলি না এই যে হাইপার হয়ে গেল, এই হাইপার শব্দটার মানে কি? হ্যাঁ, মানে ধরো আমরা সাধারণত আমাদের দৈনন্দিন জীবনে হাইপার শব্দটা কখন ইউজ করি? যখন হচ্ছে যে বলি যে আরে ও তো হাইপার হয়ে গেল, মানে ও অনেক ক্ষেপে গেছে, অনেক কেঁপে যায়, মানে তার ইমোশনসটা মানে অতিরিক্ত তীব্র হয়ে যায়, সেজন্য আমরা সেটাকে হাইপার শব্দটা বলি, তাই না? হাইপার মানে মানে অতিরিক্ত তীব্রতা কোনো কিছু, বা আমাদের রাগের তীব্রতাটা বোঝানোর জন্য আমরা হাইপার শব্দটা ইউজ করি, রাইট? আচ্ছা, তো তেমন এখানে ইনফ্লেশন শব্দটা থেকে হাইপার শব্দটা যুক্ত হয়েছে, তাহলে এটা দিয়ে কি বুঝায় আবার তুমি নিজের ভাষায় বলো তো। ইনফ্লেশনটা নিশ্চয়ই তীব্রতাটা অনেক বেশি, নাকি? ইনফ্লেশনের তীব্রতাটা মাত্রাতিরিক্ত, ঠিক কিনা? ইনফ্লেশন, হ্যাঁ বলো বলো। কি 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 কি? তীব্র আকারে, ইয়াস।
তীব্র আকারে প্রাইস লেভেল বৃদ্ধি পাচ্ছে, মানে আমরা ইনফ্লেশন দিয়ে কি বুঝি, যে ইনক্রিজ ইন দা, কি ইনক্রিজ ইন দা ওভারঅল লেভেল অফ প্রাইসেস, এটা দিয়ে তো আমি ইনফ্লেশন বুঝি, তাই না? এখন এই যে ইনক্রিজটা, এই ইনক্রিজের রেটটা অনেক বেশি, অর্থাৎ ইনক্রিজের রেট যদি ধরো 5% হয়ে থাকে, ধরো নর্মালি স্বাভাবিক, ধরো ইনক্রিজের রেট ধরো 5% আছে, এখন ধাপ করে বেড়ে যদি 10% হয়ে যায়, তাহলে এখানে ইনক্রিজের রেটটা বেড়ে গেছে না? অর্থাৎ দাম, মানে ইনফ্লেশনের যে রেটটা সেটা তো বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ ইনফ্লেশনের রেটটা যদি অনেক বেশি হয়, সেই ধরনের ইনফ্লেশনটাকে আমরা হাইপার ইনফ্লেশন। বুঝা গেল? বুঝা গেল নাকি? এই যে এখানে দেখো লেখা আছে, এই জায়গায়, যে হায়ার রেট অফ, এক মিনিট দাঁড়াও, এটা এরকম কেন? হ্যাঁ, হাই রেটস অফ ইনফ্লেশন কে হচ্ছে হাইপার ইনফ্লেশন বলা হয়। যে হাইপার শব্দটা দিয়ে তীব্রতা বোঝানো আছে, তীব্র। ঠিক আছে? এখন ইনফ্লেশনের মানে আমরা তো বাংলায় পড়ছি না যে উপসর্গ অনুসর্গ, মনে আছে? উপসর্গ অনুসর্গ। তো উপসর্গ, হ্যাঁ আমি বলি উপসর্গ, ইংলিশে বলা হয় এটাকে প্রিফিক্স। তোমার জানার কথা এটা, জানো এটা প্রিফিক্স? প্রিফিক্স, হ্যাঁ। তো ইনফ্লেশনের আগে যেহেতু হাইপার শব্দটা যুক্ত হয়েছে, তার মানে এটা কি প্রিফিক্স, রাইট? আচ্ছা, আর উপসর্গ, যে উপসর্গ আর প্রিফিক্স তো সেম জিনিস। উপসর্গ কি ছিল মনে আছে? যে কোনো একটা শব্দ বা শব্দাংশের আগে, ঠিক আছে, যে উপসর্গগুলো আমরা শিখছিলাম, সেই উপসর্গগুলো যোগ হইলে ওই ওই শব্দটার অর্থ পরিবর্তন হয়ে যায়, ঠিক কিনা? মনে পড়ে? আশ্চর্য, আমি বিসিএস এক্সামে নিয়ে আমার তো এগুলা নকদর্পণ রাখতে হবে, তাই না? এগুলা না রাখলে আমি কি পরীক্ষা দিব বলো? হ্যাঁ, তবে একটা বিষয়, এটা হচ্ছে এতদিন মনে রাখার পেছনে আরেকটা ব্যাপার ছিল যে আমি টিউশনও করাইছি প্রচুর, ওই জন্য আর কি এগুলো আমার মাথায় আছে, এই আর কি। আর তাছাড়াও মানে, হ্যাঁ আমি বাংলাও পড়াইছি জীবনে এক সময়। আর আসলে আমি ইন্টারমিডিয়েট বলো, আমি হচ্ছে ক্লাস মোটামুটি 10 থেকে টিউশন করাই। 10 ইন্টারমিডিয়েট, এবারে হচ্ছে যে তোমার কলেজ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পর্যন্ত সম্ভবত আমি বাংলা পড়াইছি। এরপরে আর বাংলা টাংলা পড়াই নাই, ঠিক আছে। আমার একটা স্টুডেন্ট ছিল, ও পরবর্তীতে এখন ইকোনমিক্সে পড়ে আর কি, আমাদের জাহাঙ্গীরনগর ইকোনমিক্সে বি ইউনিটে ফার্স্ট হয়েছে, বুঝছো? তোমার এখন বোধহয় সেকেন্ড ইয়ারে উঠছে। তো ওকে হচ্ছে, মানে সম্ভবত আমার লাস্ট স্টুডেন্ট ছিল আর কি, মানে এর আগে বাংলা আমি যাদেরকে পড়াইছি আর কি, বুঝছো? তো ওদেরকে পড়াইছি, তো তো ওই সুবাদ আমার মাথায় ছিল। আর তাছাড়াও গ্রামারটা আমার পড়তে ভালো লাগতো আর কি, বাংলা, বিশেষ করে বাংলা গ্রামারটা। ইংলিশ গ্রামার ভালো পারতাম, তবে বাংলা গ্রামারটা আসলে আমাকে কেউ আলাদাভাবে বোঝায় নাই, আমি নিজে নিজে বাংলা গ্রামারটা শিখি। এটাকে আমার একটা অ্যাচিভমেন্ট বলতে পারো, ঠিক আছে? এই আর কি। তো অনেক, মানে অনেক কষ্ট হয়েছে, বাট বুঝা বুঝা পড়ছি, তো এই জন্য হচ্ছে যে অনেক ব্যাপার স্যাপার মনে আছে এই। কিন্তু স্টিল একটা জিনিস এখন আমি পারি না, ওই যে প্রকৃতি প্রত্যয়, মনে আছে প্রকৃতি প্রত্যয়? বললাম স্টিল একটা টপিক এখন আমি ভালো মতো পারি না, ওটা হচ্ছে যে প্রকৃতি ও প্রত্যয়, এই টপিকটা মনে আছে? এটা হচ্ছে সমাস পারি, হ্যাঁ সমাস পারি। হ্যাঁ। আল্লাহ, সমাসের মতো মজার কোনো টপিক নেই, বুঝছো? সমাস, কারক, তারপর উপসর্গ। উপসর্গ তো এখন আমার মুখস্থ, তুমি আমার কোন প্রশ্ন জিজ্ঞাসা করবে আমার জিজ্ঞাসা করো, ঠিক আছে, আমি বলে দিবো answer। হ্যাঁ, অসুবিধা নাই, এগুলো প্র্যাকটিস করতে করতে আসলে এগুলা থেকে যায়, বুঝতে পারছো? তুমিও যদি ধরো টানা টিউশন করাও, তোমার মাথায়ও থাকবে, বুঝতে পারছো? বলো বলো। কোথায় টিউশন করাও? ঢাকায়? ও আচ্ছা আচ্ছা, ঢাকায় কোথায়? হ্যাঁ ওয়্যারলেস, আচ্ছা আচ্ছা, ওয়্যারলেসে টিউশন নিছো? ও, এখন তোমার মামারা কি জানে? হ্যাঁ সেটা তো বুঝতেই পারছি, আমরা তো বুঝতেই পারি। আচ্ছা বুঝতে পারছি, সমস্যা নাই এখন। আহ, আমি কি বলবো, তুমি
জাস্ট এই উইকটা কি তুমি কোনোভাবে ইয়া করতে পারবে? মানে শুক্র শনি দরকার হলে আমি, তুমি যদি সাভার থাকো আমি সাভার গিয়ে দরকার। এখন কি করবা? আমি বলো আমি কি করবো, মানে রবি, আমি শুক্র শনি দরকার হইলে আমি তোমার। আচ্ছা আচ্ছা, মানে না না না, বাদ দেওয়া দরকার নাই। তুমি হচ্ছে যে জাস্ট একটা বিনীত আবেদন করবা যে এই উইকে হচ্ছে তোমার ফাইনাল পরীক্ষা, তো ওই জন্য আর কি তোমার একটু ইয়া দরকার, তুমি পড়াইলা, ঠিক আছে। এখন কি কর, মানে এখন যদি বলবা যে অনলাইনেও যদি পসিবল হয় তুমি সেটাও করবা, দরকার হইলে তুমি সেটাও করবা, ধরো 1 ঘন্টা 2 ঘন্টা যদি দরকার হয় তুমি সেটাও দেখাবা, এইভাবেই বলবা, একটা বিনীত আবেদন করবা। এখন তারা কি বলে আগে দেখো, তারপরে দেখা যাবে কি করে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা পড়ায় যাই দেখো। তো এখন এই যে উপসর্গ মানে হচ্ছে তোমার কোন একটা ওয়ার্ডের, কোন একটা শব্দের আগে কিছু শব্দাংশ যুক্ত হয়ে সেই শব্দটার পরিবর্তন পরিবর্ধন, ঠিক আছে, সাধিত করবে আর কি, ঠিক আছে। তো তেমনি ইনফ্লেশন শব্দটার অর্থ হচ্ছে যে তোমার ওভারঅল প্রাইস লেভেলের ইনক্রিজ কে বোঝায় ইনফ্লেশন, ঠিক আছে। এখন ইনফ্লেশনের সাথে আবার হাইপার শব্দটা প্রিফিক্স বা উপসর্গ হিসেবে যুক্ত করে, এটার শব্দ কিছুটা চেঞ্জ আনছে। কি চেঞ্জ আনছে? যে যে রেটে প্রাইস লেভেল বাড়তেছে তার থেকে আরো বেশি রেট, মানে হাইয়ার রেটের ইনফ্লেশন, বুঝতে পারছো? এই জন্য এটার নাম হাইপার ইনফ্লেশন, বুঝতে পারছো? এই আর কি কাহিনী। তীব্র, তীব্র শব্দটা তীব্রতা না, তীব্র বোঝায়। আচ্ছা, এরপরে পরের টপিকে যাই। এরপর দ্য ক্লাসিক্যাল থিওরি অফ ইনফ্লেশন। আচ্ছা, ইনফ্লেশন যে কনসেপ্টটা আছে, এই কনসেপ্টটা মানে এই কনসেপ্টটা আসছে আসলে একটা থিওরির উপর বেস করে, ঠিক আছে। বা ইনফ্লেশনের সাথে রিলেটেড অতি পরিচিত একটা থিওরি আছে, সেই থিওরির নাম হচ্ছে ক্লাসিক্যাল থিওরি অফ ইনফ্লেশন বলে এটাকে, বা এটার এটা আরেকটা নাম আছে, এটার নাম হচ্ছে কোয়ান্টিটি থিওরি অফ মানি। বুঝছো, এটার ভিতরে ইনফ্লেশনের কনসেপ্টটা পাওয়া যায়, বুঝতে পারছো? আর এটা তুমি তুমি আমাকে কোশ্চেন করতে পারো এটার নাম ক্লাসিক্যাল কেন, ওয়াই দ্য নেম ইজ ক্লাসিক্যাল, ঠিক আছে। ক্লাসিক্যাল হওয়ার কারণ হচ্ছে ইনফ্লেশন সম্পর্কে একবারে প্রাইমারি লেভেলের ধারণা আসলে, মানে একবারে প্রাইমারি বা প্রথম ধারণা যখন পাওয়া যায় সেই টাইমটাকে বলা হয় ক্লাসিক্যাল, ক্লাসিক্যাল পিরিয়ড আর কি। বুঝছো, ক্লাসিক্যাল পিরিয়ড বলা মানে ইকোনমিক্সে আসলে তোমার মানে ইকোনমিক্স বা ইকোনমিক্সের যে বিবর্তনের ধারা, ইকোনমিক্স একটা সাবজেক্ট নলেজ বা ইকোনমিক্স একটা ব্রাঞ্চ অফ নলেজ হিসেবে ইকোনমিক্সের যে ধারা বা ইকোনমিক্সের যে স্ট্রিম অফ নলেজ, ধারাটা তোমার কয়েকটা মানে কাল অনুযায়ী কয়েকটা পার্টে বিভক্ত, ঠিক আছে। এর মধ্যে সবচেয়ে প্রাচীনতম যে ব্রাঞ্চ বা একদম গোড়ার দিকের যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চটার নাম হচ্ছে ক্লাসিক্যাল ইকোনমিক্স, ঠিক আছে। ক্লাসিক্যাল ইকোনমিক্স, তো সেই ক্লাসিক্যাল ইকোনমিক্সে আন্ডারে এই ইনফ্লেশন সম্পর্কে প্রথম যে ধারণাটা পাওয়া যায়, তাহলে ওইটার নামই নিশ্চয়ই ক্লাসিক্যাল থিওরি অফ ইনফ্লেশন হবে, ঠিক কিনা? এই জন্য এটার নাম ক্লাসিক্যাল থিওরি অফ ইনফ্লেশন। এখন এই ইনফ্লেশন সম্পর্কে কোন মানে ক্লাসিক্যাল কোন থিওরিতে আলোচনাটা পাওয়া গেছে, সেটা হচ্ছে কোয়ান্টিটি থিওরি অফ মানিতে ইনফ্লেশন রেট সম্পর্কে একটা আলোচনা পাওয়া গেছে, বুঝতে পারছো? আসলে কোয়ান্টিটি থিওরি অফ মানি তাহলে কি বলে, বুঝতে পারছো? কোয়ান্টিটি থিওরি অফ মানি তাহলে কি বলে? কোয়ান্টিটি থিওরি অফ মানি যেটা বলে সেটা কিছুক্ষণ পরে আমরা আসতেছি, বাট এইখানে কোয়ান্টিটি থিওরি অফ মানি আসলে কি কারণে ইউজ হয় সেই ব্যাপারটা বলি। The quantity theory of money is used to explain the long run determinants of price level and the inflation rate. অর্থাৎ প্রাইস লেভেল এবং ইনফ্লেশন রেট, ঠিক আছে। প্রাইস লেভেল এবং ইনফ্লেশন রেট, ঠিক আছে। ইনফ্লেশন রেটকে পাই দিয়ে লেখা হয়, বুঝছো? এটা মনে রাখবা, ইনফ্লেশন রেটকে পাই দিয়ে লেখা হয়, আর প্রাইস লেভেলকে কি দিয়ে? হ্যাঁ হ্যাঁ, পাই দিয়ে, ঠিক আছে। আর প্রাইস লেভেলকে পি দিয়েই লেখা হয়, প্রাইস লেভেলের আলাদা কোনো টার্ম নাই। মাইক্রোতে যেমন প্রাইসকে পি দিয়ে লেখা হয়, ম্যাক্রোতে প্রাইস লেভেলকেও পি দিয়েই লেখা হয়, বুঝতে পারছো? কিন্তু ইনফ্লেশন রেটকে পাই দিয়ে লেখা হয়। আচ্ছা, এখন এটা কি বলছে? কোয়ান্টিটি থিওরি অফ মানি আসলে কি বুঝাইতে ব্যবহৃত হয়? প্রাইস লেভেল এবং ইনফ্লেশন রেটের লং রান ডিটারমিনেন্ট, অর্থাৎ প্রাইস লেভেল এবং ইনফ্লেশন রেট এই দুইটা বিষয়কে, এই দুইটা বিষয়কে লং রান, লং রান মানে কি? লং রান মানে হচ্ছে আমরা তো জানি শর্ট রান লং রান, লং রান মানে হচ্ছে যে যেখানে সবাই ভ্যারিয়েবল, অর্থাৎ প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা এন্টিটি যেখানে ভ্যারিয়েবল হয়ে যায় সেখানে সেটাকে লং টার্ম বলা হয়েছিল। আর শর্ট রান কি? যেখানে অ্যাটলিস্ট একটা ফ্যাক্টর ফিক্স থাকে। মনে পড়ে মাইক্রোতে পড়ছিল নাকি ভুলে গেছো? তার মানে লং রানে
সবগুলা ইনপুট ভ্যারিয়েবল হয়ে যায়। তো লং রানে প্রাইস লেভেল এবং ইনফ্লেশন রেট এগুলাকে মানে এগুলাকে প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক যে জিনিসগুলা হচ্ছে যে প্রভাব ফেলতে পারে সেই জিনিসগুলোকে এক্সপ্লেন করতে কোয়ান্টিটেটিভ মানি ব্যবহৃত হয়। আমি আবারও বলি, দেখো, ধরো দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আমি সংক্ষেপে লিখি, ধরো প্রাইস লেভেল পি আর ইনফ্লেশন হচ্ছে কি পাই, ঠিক আছে, বুঝছো? এখন লং রানে, এই লং রানে ঠিক আছে, এই প্রাইস লেভেল এবং ইনফ্লেশন রেট এই দুইটাকে যে জিনিসগুলো চেঞ্জ করতে পারে, ঠিক আছে, এখানে অনেকগুলা জিনিস আছে, এই বস্তার ভিতরে ধরো অনেকগুলা জিনিস আছে, ঠিক আছে, লং রানে প্রাইস লেভেল এবং ইনফ্লেশন রেটকে যেই জিনিসগুলা চেঞ্জ করতে পারে এই জিনিসগুলোর ব্যাপারে, অর্থাৎ এই জিনিসগুলোকে এক্সপ্লেইন করতে বা এই জিনিসগুলোর ব্যাপারে ধারণা আমরা পাই কোয়ান্টিটি থিওরি অফ মানি। আশা করি এখন বুঝতে পারছি। হ্যাঁ, কোয়ান্টিটি থিওরি অফ মানি, থিওরি অফ মানি, হ্যাঁ হ্যাঁ। এখন এই যে যারা চেঞ্জ করতে পারে, ঠিক আছে, এদের একটা সাধারণ নাম আছে, এদেরকে বলা হয় ডিটারমিনেন্ট। এটা মাইক্রো ইকোনমিক্সে তোমার পড়ার কথা, আমি জানি না তোমরা পড়ছো কিনা, বাট এটা তোমার পড়ার কথা, বুঝছো? এগুলাকে বলা হয়, মোটা দাগে বলা হয় ডিটারমিনেন্ট। এখানে ঠিক মতো লেখা যাচ্ছে না, দাঁড়াও একটা মিনিট। এগুলো ওই যে দাগের বাইরে তো এই জন্য লিখতে সমস্যা হচ্ছে, দাঁড়াও। কলম কই? এই, এগুলার একটা মোটা দাগের নাম, এগুলো কি ডিটারমিনেন্ট, বুঝছো? ডিটারমিনেন্ট। মাইক্রো ইকোনমিক্সে তুমি শুনছো কিনা জানি না, হয়তো শুনলেও ভুলে গেছো, আমি বুঝছি। তো অর্থাৎ যে জিনিসগুলা প্রাইস লেভেল এবং ইনফ্লেশন রেটকে লং রানে চেঞ্জ করতে পারে সেই জিনিসগুলো ডিটারমিনেন্ট। এখন এই ডিটারমিনেন্ট গুলাকে কোয়ান্টিটি থিওরি অফ মানি এক্সপ্লেইন করে, বুঝতে পারছো? এই কথাটা কিন্তু এখানে লেখা আছে, ভালো করে পড়ো তো ফার্স্ট লাইনটা। হুম, অফ, বুঝতে পারছো? এটাই তো আমি বলছি। আচ্ছা, এখন সেকেন্ড লাইনে কি বলছে? ইনফ্লেশন ইজ অ্যান ইকোনমি ওয়াইড ফেনোমেনন দ্যাট কনসার্নস দ্য ভ্যালু অফ দি ইকোনমিজ মিডিয়াম অফ এক্সচেঞ্জ, ঠিক আছে? অর্থাৎ ইকোনমি যে মিডিয়াম অফ এক্সচেঞ্জ আছে, মিডিয়াম অফ এক্সচেঞ্জ কি বলতো? মিডিয়াম অফ এক্সচেঞ্জ, হ্যাঁ, এটা মানে কি? এটার বাংলা কি? হ্যাঁ, মানে বিনিময়ের মাধ্যম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিনিময়ের মাধ্যম, ঠিক আছে, বিনিময়ের মাধ্যম তো টাকাই, এটাই বুঝাইছে যে বিনিময়ের মাধ্যমের যে ভ্যালু আছে, ঠিক আছে, অর্থাৎ টাকার যে ভ্যালু বা টাকার মান, এইটা ব্যাপারে কনসার্ন। কি কনসার্ন? মানে কোন জিনিসটা কনসার্ন? ইকোনমি ইজ এন ইকোনমি ওয়াইড ফেনোমেন, অর্থাৎ মানে সরি, ইনফ্লেশন ইজ এন ইকোনমি ওয়াইড ফেনোমেন, অর্থাৎ ইনফ্লেশন পুরো ইকোনমি ব্যাপী একটা ঘটনা বা একটা ফেনোমেনন, যেটা বিনিময়ের মাধ্যম, ইকোনমির যে বিনিময়ের মাধ্যম ওইটার ভ্যালুর ব্যাপারে কনসার্ন বা ওইটার ভ্যালুকে ডিটারমাইন করতে হেল্প করে, বুঝতে পারছো? অর্থাৎ ইনফ্লেশন যদি হয়, শোনো, ইনফ্লেশন যদি হয় অর্থাৎ মানে সবগুলো প্রোডাক্টের যদি মানে ইকোনমির যে ওভারঅল যে প্রোডাক্ট আছে বা দ্রব্যাদি আছে, দ্রব্যাদির দাম যদি ওভারঅল ইনক্রিজ করার মানে কি? আমার যে মিনিমাম এক্সচেঞ্জ আছে মানে টাকা, সেই টাকার ভ্যালু, আমরা কি বুঝলাম যে টাকার ভ্যালু কি বাড়ছে না কমছে? টাকার ভ্যালু কমে গেছে। টাকার ভ্যালু কমে গেছে না, যে ধরো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি যে ইনফ্লেশনের মাধ্যমে তাহলে আমি কিন্তু মিডিয়াম অফ এক্সচেঞ্জের ভ্যালুটা কেমন হবে সেই ব্যাপারে আমি একটা ধারণা করতে পারি, ঠিক কিনা? ধরো একটা মার্কেটে দ্রব্যাদির দাম ওভারঅল ইনক্রিজ হয়েছে, এখন এটার অর্থ কি? 1,000 টাকায় আমি আগে, ধরো 1 মাস আগে 1,000 টাকায় আমি যতটুকু বাজার করতে পারতাম, এখন 1 মাস পরে ইনফ্লেশন হওয়ার কারণে আমি সেই 1,000 টাকা দিয়ে কি একই পরিমাণ বাজার করতে পারবো, নাকি এর থেকে কম বাজার করব, নাকি বেশি বাজার করবো বলো তো? কম বাজার করবো, তার মানে সেই 1,000 টাকার ভ্যালু 1 মাস আগে যা ছিল এখন কি আরো কমে গেছে না? কমে গেছে, কমে গেছে। তার মানে ইনফ্লেশনের মাধ্যমে মিডিয়াম অফ এক্সচেঞ্জের ভ্যালু কি হতে পারে এই ব্যাপারে আমরা একটা ধারণা পাই, বুঝতে পারছো? ডিক্রিজ হবে, বুঝতে পারছো? মানে ইনফ্লেশন রেটটা দেখে আমরা কিন্তু এটা বলতে পারি যে আমাদের মিডিয়াম অফ এক্সচেঞ্জ বা টাকার মানের কি অবস্থা হয়েছে, এটা আমরা বুঝতে পারি, বুঝতে পারছো? হ্যালো, বুঝতে পারছো ঘটনা? আচ্ছা,
এখন দেখো যে লাস্ট লাইনে এই কথাটা বলছে, যে লাস্ট লাইনে কিন্তু আমি যেই কথাটা বলছি সেই কথাটাই লাস্ট লাইনে বলছি, যে হোয়েন দ্য ওভারঅল প্রাইস লেভেল রাইজ, মানে ওভারঅল প্রাইস লেভেল রাইজ হওয়া মানে কি, যখন ইনফ্লেশন ইনফ্লেশন হয়, ওভারঅল প্রাইস লেভেলে রাইজ করা মানেই তো ইনফ্লেশন। ইনফ্লেশন, না না, শোনো শোনো, ইনফ্লেশন বেড়ে যাচ্ছে না, মানে ওভারঅল প্রাইস লেভেল বৃদ্ধি হওয়াকে ইনফ্লেশন, ঠিক আছে। কিন্তু ইনফ্লেশন বেড়ে যাওয়া মানে হচ্ছে যে প্রাইস লেভেলের ইনক্রিজের রেটটা বৃদ্ধি পাওয়া, বুঝতে পারছো? ইনক্রিজের রেটটা বৃদ্ধি পাওয়াকে হচ্ছে ইনফ্লেশন বেড়ে যাওয়া বলে। কিন্তু ইনফ্লেশন হওয়া মানেই হচ্ছে প্রাইস লেভেল ইনক্রিজ করা, মানে এই ডিফারেন্সটা আমি তোমাকে বুঝাই দিব, দাঁড়াও একটা মিনিট। আমি এটার পরে আমি একটা পেজ নিই, দাঁড়াও দেখি তো। এই যে আমি তোমাকে বলি, মনে করো তোমার পি ওয়ান ধরো, তোমার 1 মাস আগে তোমার ইকোনমি প্রাইস লেভেল ধরো, আহ, আমি ধরো লেটস সে ধরো 10 টাকা, ঠিক আছে। লেটস সে মানে এটা আমরা ধরে নিচ্ছি আর কি। ওভারঅল ইকোনমি প্রাইস লেভেল ধরো 10 টাকা ছিল 1 মাস আগে। এখন ধরো 1 মাস পরে এটা কত হইলো, ধরো হচ্ছে 12 টাকা, ঠিক আছে। বুঝতে পারছো, 12 টাকা হয়েছে। তাহলে এখন আমি যদি তোমাকে বলি যে এখানে ইনফ্লেশন কত হয়েছে, ইনফ্লেশন 2 টাকার ইনফ্লেশন হয়েছে, ঠিক আছে। আচ্ছা এখন যদি তোমাকে বলি ইনফ্লেশন রেট কত। আচ্ছা আমি তোমাকে তুমি ইনফ্লেশন বলছো না, এটা ইনফ্লেশন না, আমি তোমাকে দেখাচ্ছি এটা আবার। আচ্ছা এটা হচ্ছে যে এটাকে বলতে হবে এইভাবে, এটা হচ্ছে ইনক্রিজ ইন দা প্রাইস লেভেল, আহা এইভাবে আসলে ইনক্রিজ ইন প্রাইস লেভেল, এটা কি P2 - P1, তাই না? এটা দিয়েই তো আমি 2 টাকা বের করছি নাকি? আচ্ছা এখন ইনফ্লেশন বা হচ্ছে যে ইনফ্লেশন রেট যেটাই বলি, ঠিক আছে, এটা তাহলে কত হবে বলতো? এটা কিভাবে বের করবে? এটা বার করবে এইভাবে, যে এই যে রেট যেহেতু বলছে P2 - P1 ডিভাইডেড বাই পি, বুঝতে পারছো, ইন্টু 100, তাহলে কত হবে তোমার 12 - 10 বাই 10 ইন্টু 100, 20%, 20%, ঠিক আছে। 2 বাই 10 মানে 1/5, 5 20 100, 20%, ঠিক আছে। আচ্ছা এটা গেল ইনফ্লেশন অথবা ইনফ্লেশন রেট, মানে এটা হচ্ছে যে ধরো এইটা এইটা যদি ধরি আমি তোমার এখন কি মাস, এপ্রিল না, তাহলে এটা ধরো মার্চ, এটা ধরো মার্চ মাসের প্রাইস লেভেল, আর এটা হচ্ছে এপ্রিল মাসের প্রাইস। তাহলে এই যে ইনক্রিজ ইন দ্য প্রাইস লেভেল, এটা কি এই 2 মাসের মধ্যে না? মার্চ আর মানে বিটুইন মার্চ আর এপ্রিল না, বিটুইন মার্চ এন্ড এপ্রিল, ঠিক আছে। আচ্ছা এখন আমি আরেকটা পেজ অ্যাড করি। এখন এখন আরেকটা মানে ওই সিনারিওটাকে আমি একটু এক্সটেন্ড করব। মনে করো মার্চ মাসে, এটা ছিল মার্চে, আচ্ছা এটা কত বলছিলাম, এটা হচ্ছে এপ্রিলে, ঠিক আছে, এটা বলছি এপ্রিলে। আচ্ছা এখন আমি দেখছি যে এর মধ্যে প্রাইস লেভেলের ইনক্রিজ ছিল 2 টাকা, এবং ইনফ্লেশন রেট কত ছিল, ইনফ্লেশন রেট কত ছিল, 20%, তাই না? 20%। আচ্ছা এখন মনে করো আমি আরেকটা মাস নিই, অর্থাৎ ধরো ধরো লেটস এপ্রিল, এখন ধরো মেতে আমরা চলে গেছি, ঠিক আছে। মেতে ধরো এই দামটা বৃদ্ধি পেয়ে তোমার প্রাইস লেভেল 12 টাকা ছিল, এখন ধরো কত হইলো তোমার কত হলো? ধরো 16 টাকা ধরলাম, ধরো 16 টাকা, ঠিক আছে। আচ্ছা এখন যদি আমি তোমাকে বলি প্রাইস লেভেলের ইনক্রিজ কতটুকু হইলো, তাহলে তুমি কিভাবে ক্যালকুলেট করবা? হ্যাঁ, ইনক্রিজ ইন প্রাইস লেভেল, এটা কিভাবে ক্যালকুলেট করবা? কোনটা থেকে কোনটা মাইনাস করবা? হ্যাঁ, মানে আজকেরটা মাইনাস আগেরটা, এইভাবেই তো ক্যালকুলেট করবা, তাই না? P2 - P3 - P2, তাহলে 16 - 12, তাহলে কত হয়? 4, ঠিক কিনা? 4 টাকা। আচ্ছা 4 টাকা। আচ্ছা এখন যদি তোমাকে ইনফ্লেশন রেট বের করতে হয়, তাহলে ইনফ্লেশন রেট কিভাবে বের করবা? ইন- হ্যাঁ হ্যাঁ, P2 × 100, তাহলে P3 তো 16 - 12 বাই 12 × 100, ঠিক না? তাহলে কত হয় এখানে? 4 3, 1/3 × 100, তাহলে যেটা অ্যাকচুয়ালি আসে 33.33%, বুঝতে পারছো? তার মানে
এপ্রিল আর মে এর মধ্যে ইনফ্লেশন রেট কত, তাই না? বলো তো। আচ্ছা। তাহলে এখন আমাকে বলো, দেখো মার্চ আর এপ্রিলের মধ্যে ইনফ্লেশন রেট ছিল 20%, আর এপ্রিল আর মে এর মধ্যে ইনফ্লেশন রেট 33.33%। তাহলে এখন আমাকে বলো ইনফ্লেশন রেটটা কি বৃদ্ধি পেয়েছে কিনা। ঠিক আছে, ইনফ্লেশন রেটটা বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, ইয়াস ইয়াস, ঠিক আছে। এটাই তুমি যেটা বলছো এটাই, বুঝতে পারছো? অর্থাৎ ইনফ্লেশন রেট ইনক্রিজ পাওয়া আর প্রাইস লেভেল ইনক্রিজ হওয়া দুইটা কিন্তু ডিফারেন্ট ইস্যু। ঠিক আছে, প্রাইস লেভেল ইনক্রিজ হওয়া মানে প্রাইস লেভেল ইনক্রিজ হওয়ার কারণে ইনফ্লেশন হয়। ঠিক আছে, এখন ইনফ্লেশন রেট চেঞ্জ হবে কিনা এটা এটা হচ্ছে যে আমরা ক্যালকুলেশন করে দেখতে হবে। বুঝছো, ধরো দুইটা মাসের মধ্যে প্রাইস লেভেলের ডিফারেন্সকে আগের মাসের প্রাইস লেভেল দিয়ে ভাগ করলে আমরা ইনফ্লেশন পাই, তাই না? যে মার্চ আর এপ্রিলের মধ্যে ইনফ্লেশন রেট 20% ছিল। এখন P2 আর P3 অর্থাৎ এপ্রিল আর মে এর মধ্যে ইনফ্লেশন রেটও যদি 20% হইতো, তাহলে আমরা বলতাম যে ইনফ্লেশন রেট যেরকম ছিল সেরকমই আছে। ঠিক আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রাইস লেভেল বাড়ার কারণে ইনফ্লেশন রেটও বাড়ছে, কিন্তু প্রাইস লেভেল বাড়লেই যে ইনফ্লেশন রেট বাড়বে এমন কোনো কথা নেই। আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দিই, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হবে। ঠিক আছে, আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, ওই এক্সাম্পলটাই আরেকটু সূক্ষ্মভাবে দিই। ধরো এই যে P1 ছিল কত, 10। ঠিক আছে, P2 ছিল 12। ঠিক আছে, আমি P3 বলছিলাম 16 টাকা, তাই না? এখন ধরো P3 16 না হয়, P3 ধরো কত বলবো, আচ্ছা ধরো আমি আগে 14 টাকা যদি ধরি, 14 টাকাই ধরি, ঠিক আছে 14 টাকা ধরি। তাহলে দেখো প্রাইস লেভেল কিন্তু 2 টাকাই বাড়ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন তাহলে ইনফ্লেশন রেট তাহলে কত হবে, 14 - 12 বাই 12 ইন্টু কত, 100 না? তাহলে কত, 2/12 মানে 1/6 ইন্টু 100। মানে 33.33 অর্ধেক করলে কত হয়, মানে 30-এর অর্ধেক 15, 30 মানে 31.5 বা 32 এরকম হবে আর কি, বুঝছো? এরকম হবে। তো না না, এটা তো স্টিল বাড়ছে। আচ্ছা তোমাকে ওইরকম একটা এক্সাম্পল দিতে হবে না, মানে আচ্ছা আমি তোমাকে আসলে যেটা বুঝাতে চাচ্ছি এটা একটা এক্সাম্পল দিয়ে বুঝাইতে পারলে ভালো হয়। 16.66 হয় না? তাহলে তাহলে এখানে দেখতে পাইছো, দেখো প্রাইস লেভেল কিন্তু 2 টাকাই বাড়ছে, কিন্তু ইনফ্লেশন রেট কি বাড়লো, উল্টা কমে গেছে না? আগে 20% ছিল, এখন কত হয়ে গেছে তোমার 16 পয়েন্ট সামথিং। তার মানে ইনফ্লেশন রেট বাড়তেও পারে কমতেও পারে। ঠিক আছে, এটা কিন্তু ঠিক ঠিক মানে প্রাইস লেভেল বাড়লে যে ইনফ্লেশন রেট সবসময় বাড়বে, মানে ইনফ্লেশন রেটের ইনক্রিজ। আমরা তো দেখছি যে প্রাইস, মানে তুমি আমার কথা কি বুঝতে পারতেছো আমি কি বলতেছি? মানে প্রাইস লেভেল বাড়লে, শোনো 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 শোনো, আমি বলি প্রাইস লেভেল বাড়াটা নাম হচ্ছে ইনফ্লেশন। মানে এই যে প্রাইস লেভেল যে বাড়লো এটার নামই ইনফ্লেশন। ঠিক আছে, কিন্তু ইনফ্লেশন মানে রেট যে বাড়বে এতে কোনো ইয়া নাই, মানে এটা এটা ইজ নট নেসেসারি। ঠিক আছে, প্রাইস লেভেল বাড়লে ইনফ্লেশন হবে এটা ট্রু, কিন্তু প্রাইস লেভেল বাড়লে ইনফ্লেশন রেট যে বাড়বে বা কমবে এটা আমরা আজ করে বলতে পারবো না, এটা ক্যালকুলেশন করে দেখতে হবে। বুঝতে পারছো? মানে ইনফ্লেশন হবে, মানে প্রাইস লেভেল বাড়ার নামই কিন্তু ইনফ্লেশন, ঠিক কিনা? রাইট, এই যে প্রাইস লেভেল ইনক্রিজকেই কিন্তু ইনফ্লেশন বলা হয়। ঠিক আছে, কিন্তু প্রাইস লেভেল বাড়ার কারণে ইনফ্লেশন রেটটা কি বাড়লো নাকি কমলো সেটা আমরা ক্যালকুলেশন করে, এই যে যেমন যেমন এখানে কিন্তু 3টা মাসের হিসাব আছে, দুইটা দুইটা করে হিসাব করে দেখতে হবে যে ইনফ্লেশন রেটটা কি বাড়লো নাকি কমলো। বুঝছো আমি কি বোঝাতে চাইছি? আমি এখানে একবার লিখে দিই তাহলে বুঝতে পারবো, প্রাইস লেভেল ইনক্রিজ হওয়াটাই আসলে ইনফ্লেশন। ঠিক আছে, কিন্তু প্রাইস লেভেল ইনক্রিজ হইলে যে ইনফ্লেশন রেট, ঠিক আছে ইনফ্লেশন রেট বাড়তেও পারে কমতেও পারে আবার সমানও থাকতে পারে। বুঝতে পারছো? এই হচ্ছে কাহিনী। ইনফ্লেশন হবে প্রাইস লেভেল বলে এটা কনফার্ম, কিন্তু ইনফ্লেশন রেটটা কি বাড়লো নাকি কমলো নাকি সমান আছে সেটা সাবজেক্ট টু ক্যালকুলেশন, মানে তোমাকে ক্যালকুলেট করে দেখতে হবে, মানে যেভাবে ক্যালকুলেশনটা করলাম আর কি।
এভাবে ক্যালকুলেশন করে দিতে হবে। আশা করি এখন বুঝতে পারছো। ঠিক আছে? তাহলে এই যে এখানে যে একটা কথা বলছো, when the overall price level rise, মানে ইনফ্লেশন হলে, এটা কিন্তু ইনফ্লেশন রেট বাড়ার কথা বলে নাই, বলছে ইনফ্লেশন হলে ভ্যালু অফ মানি ফলস, অর্থাৎ টাকার মান কমে যায়। বুঝতে পারছো? এটা তো আমি এই যে উপরে এক্সাম্পল দিয়ে, এই যে উপরের লাইনটাতে কিন্তু এই কথাটা বলা ছিল, এইটাই আবার এখানে স্পেসিফিক্যালি বলছে। এখানে মানি বলেন, এখানে মিডিয়াম অফ এক্সচেঞ্জ বলছে, নিচে মানি শব্দটা উচ্চারণ করছে, এই আর কি। তাহলে উল্টাটা হইলে কি হবে, মানে ওভারঅল প্রাইস লেভেল যদি ফল করে, তাহলে কি মানি ভ্যালু বাইরে যাবে, ঠিক কি না? আচ্ছা, তাহলে গেল। এখন দেখি এটা কি বলছে। দেখো, মানি সাপ্লাই, মানি ডিমান্ড এন্ড মনিটারি ইকুইলিব্রিয়াম, দেখি এখানে কি এই ইকুয়েশনটা নাই কেন, আমি কি এটা কি স্কিপ করবো এখানে? কোয়ান্টিটি থিওরি অফ মানির ইকুয়েশনটা কেন দেয়নি? ও দিছে দিছে, পরে পরে দিছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে মানি সাপ্লাই, মানি ডিমান্ড এন্ড মনিটারি ইকুইলিব্রিয়াম। আচ্ছা, এখন এই যে আমরা মিডিয়াম অফ এক্সচেঞ্জ, এখানে একটা কথা আসছে, মানে এই যে তোমার প্রাইস লেভেল এবং মানে কি বলছে একটু খেয়াল করো তো এখানে। কোয়ান্টিটি থিওরি অফ মানি কি এক্সপ্লেইন করে, যে লং রান ডিটারমিনেন্টস অফ প্রাইস লেভেল এন্ড ইনফ্লেশন রেট, ঠিক না? প্রাইস লেভেল এন্ড ইনফ্লেশন রেটের লং রান ডিটারমিনেন্ট। এখন এই লং রান ডিটারমিনেন্ট, হ্যাঁ, এখন লং রান ডিটারমিনেন্ট গুলা সম্পর্কে এখন আমরা আলোচনা করব, ঠিক আছে? তো লং রান ডিটারমিনেন্ট হচ্ছে আসলে কিছুই না, মানে মানি সাপ্লাই এবং মানি ডিমান্ড, আরো কিছু আছে, বাট এখানে স্পেসিফিক্যালি মানি সাপ্লাই এবং মানি ডিমান্ড নিয়ে আলোচনা করব। বুঝছো? একটা মার্কেটে তো আসলে দুইটা সাইড থাকে, মানি সাপ্লাই এবং মানি ডিমান্ড, মানে মানে সাপ্লাই এবং ডিমান্ড, তাই না? তো তেমনি মানে মানি মার্কেট, আমরা যদি মানি, এই যে আমরা যে মানি আমরা ইউজ করি, মানে টাকা তো আমরা ট্রানজাকশনের জন্য ইউজ করি নাকি? এই টাকাটাকেই তুমি যদি একটা প্রোডাক্ট মনে করো, ঠিক আছে, টাকাটা নিজেই তো একটা কাগজ, তাই না? তার মানে টাকা নিজেই কিন্তু একটা প্রোডাক্ট, ঠিক আছে? টাকাকেই তুমি যদি একটা প্রোডাক্ট করো, তার মানে এই টাকারও কিন্তু একটা মার্কেট আছে, ঠিক কিনা? তো আমরা জানি মার্কেট যদি থাকে, সেখানে অবশ্যই ডিমান্ড আর সাপ্লাই থাকবে, দুইটা ফোর্স থাকবে, ঠিক কিনা? তাহলে মানি মার্কেটের দুইটা ফোর্স কি, একটা মানি ডিমান্ড যেটাকে এমডি লেখা হয়, আর আরেকটা হচ্ছে মানি সাপ্লাই যেটাকে এমএস লেখা হয়। বুঝতে পারছো? আচ্ছা, তো মানি ডিমান্ডের আগে আমরা মানি সাপ্লাইটা নিয়ে আলোচনা করব, কারণ মানি সাপ্লাই আসলে মানি সাপ্লাই আলোচনাটা সোজা আর কি আসলে। কারণ মানি সাপ্লাই ডিটারমিনেন্ট একমাত্র, মানি সাপ্লাইকে চেঞ্জ করার মতো, ঠিক আছে, চেঞ্জ করার মতো অথরিটি, মানে মানে মানি ডিমান্ডকে চেঞ্জ করার মতো অনেকগুলো ফ্যাক্টর আছে, কিন্তু মানি সাপ্লাইকে আসলে চেঞ্জ করতে পারে একজন লোকই, সেটা হচ্ছে ফেড অথবা, মানে এটাকে যদি আমি ইন জেনারেল টার্ম যদি বলি, এটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংক বা ফেড হচ্ছে আমেরিকাতে বলে, মানে আমেরিকা সেন্ট্রাল ব্যাংকের নাম ফেডারেল রিজার্ভ ব্যাংক, ঠিক আছে, এর জন্য এটাকে ফেড লেখা হয়েছে। অ্যাকচুয়ালি এটা না সেন্ট্রাল ব্যাংক, ঠিক আছে? তো মানি সাপ্লাই ইজ আ পলিসি ভ্যারিয়েবল দ্যাট ইজ কন্ট্রোল বাই দ্য ফেড। আমি তোমাকে এর আগে যখন ম্যাক্রো পড়েছি তখন তোমাকে বলছিলাম যে এই যে ইকোনমিতে যে পরিমাণ টাকা আমরা ফ্লো হচ্ছে, মানে আমরা যে টাকাগুলো দিয়ে ট্রানজাকশন করি, ঠিক আছে, এই টাকার পরিমাণ কিন্তু কন্ট্রোল করে কে? সেন্ট্রাল ব্যাংক। মনে আছে? এই যে টাকাটা, হ্যাঁ, এই টাকাটা যে ফ্লো হচ্ছে বা টাকাটা আমরা ট্রানজাকশন করি, এই টাকাটার অপর নামই হচ্ছে মানি সাপ্লাই। অর্থাৎ যেই টাকাটা মানুষের হাতে হাতে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, যেই টাকাটা হচ্ছে কোথাও বন্দি নাই। বন্দি বলতে কি বোঝায় জানো? বন্দি বলতে বোঝায় হচ্ছে যে এটা ব্যাংকে হচ্ছে বন্দি করা, বা হচ্ছে ব্যাংকে ধরো ফিক্সড ডিপোজিট টাকা আছে, সেটাও একটা মানি সাপ্লাই। মানে মানি সাপ্লাই কিন্তু অনেকগুলো ডেফিনেশন আছে, মনে আছে যে M0, M1, M2 পড়াইছিলাম, খেয়াল আছে? হ্যাঁ হ্যাঁ। তো আমি এই মুহূর্তে মানি সাপ্লাই যেই ডেফিনেশনটা তোমাকে দিচ্ছি সেটা হচ্ছে M0। M0 মানে হচ্ছে যেই যেই মানিটা বা যেই টাকাটা আমরা ডে টু ডে ট্রানজাকশনের জন্য ইউজ করছি, মানে আমাদের হাতে হাতে ঘুরে বেড়াচ্ছে, এটা হচ্ছে যে সেই টাকা, সেইটাই হচ্ছে M0, এবং সেটাকে আমি মানি সাপ্লাই হিসেবে ইন্ডিকেট করছি। বাকি যতগুলা, মানে M1 বা M2, অর্থাৎ মানি সাপ্লাই ডেফিনেশনটাকে যদি আমি আরো ব্রডার করতে চাই, M1 M2 ডেফিনেশন দিতে চাই, তখন ওইগুলোও চলে আসবে যেগুলো আমাদের হাতে নাই। মানে ধরো ওই যে ধরো আমি ব্যাংকে রাখছি ফিক্সড ডিপোজিট হিসেবে, এটা তো আমি সহসাই উঠাতে পারছি না, এটা একটা নির্দিষ্ট টাইম পরে আমাকে উঠাতে হবে, ঠিক না? আবার ধরো আমি বন্ড কিনছি বা আমি স্টক কিনছি, এগুলো তো আমি সাথে সাথে টাকাগুলো উঠাতে পারি না, সেজন্য এগুলাকে আমি মানে M0 ডেফিনেশনের মধ্যে ফেলতে পারছি না, সেগুলো M1 বা M2 এর মধ্যে পড়ে যেতে পারে, কিন্তু সেগুলো M0 অন্তর্গত না। কিন্তু এইখানে আমরা মানি সাপ্লাই যে ডেফিনেশনটা ইউজ করছি সেটাকে আমরা M0 বলতে, বুঝতে পারছো? M0 মানে এখানে মানি সাপ্লাই দিয়ে আসলে M0 মানে কি বোঝানো হয়েছে, বুঝতে পারছো?
অর্থাৎ মানি দ্যাট ইজ ইউজ ফর ডে টু ডে ট্রানজাকশন, ঠিক আছে, ট্রানজাকশন, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে টাকাটা, এই যে টাকার যে ফ্লো, এই টাকাটা কন্ট্রোল করে কে? সেন্ট্রাল ব্যাংক, ঠিক আছে। তো তোমার মনে আছে মানি সাপ্লাই তিনটা ইনস্ট্রুমেন্ট ছিল, খেয়াল করে? ওপেন মার্কেট অপারেশন একটা, এরপরে হচ্ছে তোমার রিকোয়ার্ড রিজার্ভ রেশিও একটা, আর একটা হচ্ছে যে তোমার ইয়া এই যে ডিসকাউন্ট রেট। তিনটা ছিল, যে খেয়াল আছে আমি বলছিলাম যখন পড়াইছিলাম আগে। তো ওগুলার মাধ্যমে কিন্তু সেন্ট্রাল ব্যাংক কি টাকার পরিমাণ ইকোনমিতে কতটুকু আছে, বা ইকোনমিতে মানুষের হাতে কতটুকু টাকা আছে, এই টাকাটার পরিমাণ কন্ট্রোল করতে পারে, বলছিলাম না? এই যে এখানে এখানে মানে এখানে এগুলো সম্পর্কে তো বিস্তারিত ব্যাখ্যা এখানে দেয় নাই, এগুলো বোঝানোর দরকারও নেই, শুধু শুধু টাইম ওয়েস্ট করা দরকার নেই। যেমন এখানে লেখা থ্রু ইনস্ট্রুমেন্ট সাচ অ্যাজ, এই যে ওপেন মার্কেট অপারেশন, আরো আছে, আমি তোমাকে এই যে আগে পড়াইছিলাম যে ডিসকাউন্ট রেট আছে, এরপরে হচ্ছে যে তোমার আরেকটা কি জানি ছিল, রিকোয়ার্ড রিজার্ভ রেশিও, রিকোয়ার্ড, এগুলো হয়তো পরের চ্যাপ্টার গুলোতে আছে, এখানে হয়তো নাই। রিকোয়ার্ড রিজার্ভ রেশিও, এইসব ইনস্ট্রুমেন্টের মাধ্যমে দ্য ফেড ডিরেক্টলি কন্ট্রোলস দ্য কোয়ান্টিটি অফ মানি সাপ্লাই। বুঝতে পারছো? ফেড হচ্ছে সরাসরি কি মানি সাপ্লাই কন্ট্রোল করে, বা কোয়ান্টিটি অফ মানি সাপ্লাই ফেড বা সেন্ট্রাল ব্যাংক সরাসরি কন্ট্রোল করে। এখানে এটাকে চেঞ্জ করার মতো আর কারো বাপের সাধ্য নাই, তুমি আমি এটাকে চেঞ্জ করতে পারবো না। এটাকে একমাত্র সেন্ট্রাল ব্যাংকই চেঞ্জ করতে পারবে তিনটা জিনিসের মাধ্যমে: ওপেন মার্কেট অপারেশন, ডিসকাউন্ট রেট, রিকোয়ার্ড রিজার্ভেশন। বুঝতে পারছো? এই তিনটা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে সে মানে ইকোনমিতে মানি সাপ্লাই পরিমাণ চেঞ্জ করতে বা কন্ট্রোল করতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আহ তাহলে আচ্ছা, এটা বলার আগে আগে এটার গ্রাফটা কেমন হয় সেটা আমি তোমাকে দেখাই, যেমন এখানে কিন্তু দিয়ে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা, আমরা হচ্ছে ইকোনমিক্সে, হ্যাঁ, ইকোনমিক্সে আমি একটা পেজ দিই, ইকোনমিক্সে যখন গ্রাফ আঁকি, ঠিক আছে, নিচে কে থাকে আর উপরে কে থাকে বলতো? মাইক্রো ইকোনমিক্সে যখন ধরো ডিমান্ড বা সাপ্লাই কার্ভ আঁকছিলাম, নিচে আর উপরে কে থাকে? হ্যাঁ, নিচে হচ্ছে কি কোয়ান্টিটি, উপরে কি প্রাইস, ঠিক না? আচ্ছা, এখন যেহেতু এটা মানি সাপ্লাই নিয়ে আলোচনা করতেছি, মানি সাপ্লাই মানে স্পেসিফিক্যালি মানি সাপ্লাই নিয়ে আলোচনা, তাহলে এটা নিশ্চয়ই কোয়ান্টিটি সাপ্লাইড বা কিউএস থাকবে নিচে, ঠিক কিনা? আচ্ছা, এটা কিউএস না লিখে কোয়ান্টিটি সাপ্লাইড কথাটা পুরোপুরি লিখে কোয়ান্টিটি সাপ্লাই, ঠিক আছে। আচ্ছা, আর উপর হচ্ছে প্রাইস, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে এটা গ্রাফটা কেমন হবে? আমাকে একটা কথা বলো, যে একটা নির্দিষ্ট টাইমে, মানে এই যে গ্রাফগুলো, এগুলো কিন্তু একটা নির্দিষ্ট টাইমে আঁকা, আমি তোমাকে বলছিলাম তাই না? যখন তোমাকে মনে আছে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম পড়াইছিলাম, স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম পড়ানোর সময় তোমাকে একটা কথা বলছিলাম যে এই যে গ্রাফগুলো আমরা আঁকতেছি, সেটা কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইমে ইকোনমিক সিচুয়েশন কি সেটা ইন্ডিকেট করার জন্য ইউজ হচ্ছে। এটা কিন্তু ডাইনামিক ইকুইলিব্রিয়াম না, এটা কিন্তু স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, ঠিক কি না? স্ট্যাটিক সিচুয়েশন। আচ্ছা, যেহেতু এটা একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইমে গ্রাফটা আঁকা, তাহলে একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইমে মানি সাপ্লাই কিন্তু, আচ্ছা, এই যে মানি, আচ্ছা, এটা বলার আগে আগে এটা বলি, যে এখানে তো কোয়ান্টিটি সাপ্লাইড লেখা তাই না? তাহলে এখানে প্রোডাক্টটাকে মানি না, মানে কি না? তাহলে এখানে যে কোয়ান্টিটি সাপ্লাইড লিখছে, এটা আসলে মানির জন্য কোয়ান্টিটি সাপ্লাইড নাকি? তাহলে এটার নাম হয়ে যাবে কোয়ান্টিটি সাপ্লাইড অফ মানি। এখন যদি এটা ধরো অ্যাপেলের মার্কেট, তাহলে কোয়ান্টিটি সাপ্লাইড অফ অ্যাপেল হইতো, ঠিক কিনা? এটা যেহেতু মানির মার্কেট, মানির সাপ্লাই নিয়ে আলোচনা করি, তাহলে এটা কোয়ান্টিটি সাপ্লাইড অফ মানি হবে। তাহলে উপরে কি প্রাইস অফ মানি, বা এটাকে প্রাইস, প্রাইসই বলে, ইন্টারেস্ট রেট দিচ্ছে দেখি, ভ্যালু অফ মানি দিচ্ছে এটাকে। আচ্ছা, ঠিক আছে, ভ্যালু, প্রাইস লেভেল, প্রাইস লেভেল, ওকে ওকে, এটা প্রাইস লেভেল, আমি শব্দটা ভুলে গেছিলাম। আচ্ছা, মাইক্রোতে তো প্রাইস বলা হয়, তাহলে ম্যাক্রোতে বলা হয় প্রাইস লেভেল, ঠিক কি না? আচ্ছা, তো এখন এইখানে তাহলে এবার ওই আলোচনাটা আছে, তাহলে আমি তোমাকে বলছিলাম এই যে গ্রাফগুলো, এই গ্রাফগুলো হচ্ছে একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইমে অ্যাজিউম করে আঁকা হয়, ঠিক কিনা? তো একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইমে, এখন আমাকে বলো, একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইমে কোয়ান্টিটি সাপ্লাইয়ের পরিমাণ কি চেঞ্জ হবে নাকি ফিক্স থাকবে একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম? হ্যাঁ, একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইমে কোয়ান্টিটি সাপ্লাইড অফ মানি বা কোয়ান্টিটি সাপ্লাইড অফ মানি, এটা কি
চেঞ্জ হয় নাকি ফিক্স থাকে? ফিক্স থাকবে। ফেড যতক্ষণ পর্যন্ত চেঞ্জ না করবে এটা তো ফিক্স মানে চেঞ্জ হবে না, তাই না? ধরো এক ধরো আজকে হচ্ছে ফিক্স আছে, অর্থাৎ আজকে ধরো একটা নিশ্চিত পরিমাণ অ্যামাউন্ট ছিল, এটাই থাকবে। কিন্তু মনে করো কালকে যায় এটা আবার চেঞ্জ, যদি সেন্ট্রাল ব্যাংক চেঞ্জ করে তাহলে চেঞ্জ হয়ে যেতে পারে, আদারওয়াইজ এটা তো ফিক্সই থাকবে নাকি? তাহলে মনে করো সেই অ্যামাউন্টটা কোয়ান্টিটি সাপ্লাইয়ের সেই অ্যামাউন্টটা ধরো এইখানে, ঠিক কিনা? এইখানে না, এইখানে, আচ্ছা। অর্থাৎ কোয়ান্টিটি সাপ্লাই অফ মানি অ্যামাউন্টটা ধরো এইখানে, ঠিক আছে? এখন ধরো প্রাইস লেভেল ধরো এইখানে আছে 1, এটা আমরা অ্যাজিউম করি না 1, তাহলে 1 এ থাকলে তোমার মানি সাপ্লাই ধরো এখানেই আছে, ধরো এটাই। এখন প্রাইস লেভেল ধরো 2, এখন মানি সাপ্লাই কি প্রাইস লেভেলের সাথে কি চেঞ্জ হয়? আমি তোমাকে কি বলছি, মানি সাপ্লাই কখন চেঞ্জ হবে? যখন কি এটাকে চেঞ্জ করবে। তা এখানে কিন্তু প্রাইস লেভেল চেঞ্জ হচ্ছে, এখানে এই প্রাইস লেভেল তো আর সেন্ট্রাল ব্যাংক চেঞ্জ করে না, এটা তো এমনি এমনি ইকোনমি নিজে নিজে চেঞ্জ হয়, তাই না? তো এগুলার চেঞ্জের উপরে কি কোয়ান্টিটি সাপ্লাই মানির কি কোনো প্রভাব আছে? না, কারণ কোয়ান্টিটি সাপ্লাই অফ মানি একমাত্র সেন্ট্রাল ব্যাংক চাইলে চেঞ্জ করে, আদারওয়াইজ এটা চেঞ্জ হয় না। তার মানে প্রাইস লেভেল যদি 2 হয় তাহলেও কিন্তু কোয়ান্টিটি সাপ্লাই অফ মানি এটাই থাকবে, ঠিক কিনা? যদি 3 হয় এটাই থাকবে যদি সেন্ট্রাল ব্যাংক চেঞ্জ না করে। তাহলে আলটিমেটলি আমার গ্রাফটা দাঁড়াচ্ছে এই পয়েন্টগুলো যোগ করলে যেটা আসে সেটাই। এই জন্য মানি সাপ্লাই গ্রাফটা এরকম ভার্টিক্যাল। বুঝতে পারছো ঘটনা? এই যে এখানে এখানে গ্রাফটা দিচ্ছে, এই যে দেখো একটা, এই যে লাইনটা, ঠিক আছে? এই লাইনটা হচ্ছে মানি সাপ্লাই, বুঝছো? এই জন্য এটা ভার্টিক্যাল হয়েছে, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে যেটা আসবো সেটা হচ্ছে যে মানি ডিমান্ড। এবার ডিমান্ডের ব্যাপার আসে। আচ্ছা, ডিমান্ডটা কি? তাহলে মানি ডিমান্ড মানে মানি সাপ্লাই তো বুঝছি যে ইকোনমিতে মানুষের হাতে হাতে যে টাকাটা, এই টাকাটার যোগান দেয় কে? সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংকের তিনটা ইনস্ট্রুমেন্টের কারণেই টাকাটা মানুষের হাতে হাতে ঘুরে বেড়ায়, মানে তারা সেটা কন্ট্রোল করে মানুষের হাতে কতটুকু টাকা থাকবে, বেশি থাকবে না কম থাকবে, বা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা কতটুকু থাকবে, এটা সেন্ট্রাল ব্যাংক কি করে? কন্ট্রোল করে, ঠিক না? সেন্ট্রাল ব্যাংক ছাড়া এটাকে কন্ট্রোল করার আর কোনো লোক নাই। আচ্ছা, তাহলে এখন মানির যেহেতু এখানে একটা প্রোডাক্ট, মানে মানিকে যেহেতু আমরা একটা প্রোডাক্ট হিসেবে ট্রিট করতেছি, আমরা সাপ্লাই সাইড দেখে ফেলছি, তার মানে এটা নিশ্চয় ডিমান্ড সাইড আছে, ঠিক কিনা? তাহলে মানি ডিমান্ডটা তাহলে কিভাবে হবে? তাহলে মানিকে আমরা ডিমান্ড কেন করি বলতো? মানে মানি প্রতি আমাদের ডিমান্ড কেন? মানি দিয়ে আমরা কি করি বলতো, হোয়াই? কাজে লাগে মানে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ট্রানজাকশন করার জন্য বা যা যা আছে যাবতীয় ইকোনমিক অ্যাক্টিভিটিস চালানোর জন্য মানি আমাদের দরকার, সেজন্যই আমরা মানি ডিমান্ড করি, ঠিক কিনা? তাহলে এই যে এখানে দেখো, মানি ডিমান্ড ইজ দ্য কোয়ান্টিটি অফ মানি দ্যাট পিপল নিড টু হোল্ড উইথ দেম, মানে নিজেদের কাছে রাখতে চায় মানুষ, যে পরিমাণ রাখতে চায় সেই অ্যামাউন্টটাই হচ্ছে মানি ডিমান্ড। বুঝতে পারছো? আচ্ছা, এখন মানি ডিমান্ডের গ্রাফটা আবার নর্মাল ডিমান্ডের মতো, বুঝছো? এই যে এখানে আবার লেখা আছে পিপল হোল্ড মানি বিকজ ইট ইজ দ্য মিডিয়াম অফ এক্সচেঞ্জ। ওই যে ওই কথাটাই, মানুষের দৈনন্দিন জীবনের ট্রানজাকশন বা বিনিময় করার জন্য বা এক্সচেঞ্জ করার জন্য, ঠিক আছে, মানুষ টাকা হোল্ড করে, ঠিক আছে? এখানে লেখা দ্য অ্যামাউন্ট অফ মানি পিপল চুজ টু হোল্ড ডিপেন্ডস অন দি প্রাইস অফ গুডস এন্ড সার্ভিস, অর্থাৎ জিনিসপত্রের দাম কেমন হবে এটার উপর ভিত্তি করে মানুষ টাকাটা নিজের কাছে, মানে এটার উপর বেস করে মানুষ সিদ্ধান্ত নেবে যে মানুষ কি টাকাটা নিজের হাতে রাখবে নাকি হচ্ছে টাকাটা অন্য কোনো প্রসেস রাখবে নিজের হাতে। আচ্ছা, নিজের হাতে রাখা আর অন্য কোনো প্রসেস রাখা, এই কথাটার অর্থ কি? এই কথাটার মানে হচ্ছে, আমি তোমাকে ডেফিনেশন কি বলছি, মানি ডিমান্ড, মানি ডিমান্ড ডেফিনেশন বলছি যে মানুষ এই টাকাটা হোল্ড করবে। এই হোল্ড করা মানে হচ্ছে নিজের হাতে রাখা বা নিজের মুঠোয় রাখা, ঠিক আছে? নিজের মুঠোয় রাখা। আচ্ছা, নিজের মুঠোয় রাখা আবার কি? তুমি বলবো যে তাহলে আবার অন্য আবার কি আছে? অন্য আবার হচ্ছে যে ব্যাংকে টাকা থাকা, ব্যাংকে টাকা জমা অবস্থায়, দুইটা তো আলাদা, ঠিক আছে? ব্যাংকে টাকা জমা অথবা হচ্ছে যে তোমার কোনো স্টকে বা হচ্ছে কোনো বন্ডে টাকাটা থাকা, ঠিক আছে? এগুলার এইটা এইভাবে রাখা এক জিনিস, আর নিজের মুঠোয় রাখা আরেক জিনিস। কেন? কারণ আমি তোমাকে এখানে বলছি যে মানি সাপ্লাই দিয়ে নিজের মুঠোয় যে টাকাটা রাখা হয় সেটাকে বোঝানো হচ্ছে। বুঝতে পারছো? আমরা এগুলাকে মানি হিসেবে এখানে গণ্য করি নাই। বুঝতে পারছো? তাহলে মানি ডিমান্ড বলতে সেই টাকাটাই বুঝাবে যেই টাকাটা আমার হাতে থাকবে।
ঠিক কিনা? কারণ ওই টাকা দিয়েই তো আমি ট্রানজাকশন করব, ঠিক কিনা? মানে ওই টাকাই তো, সেজন্যই তো সেই টাকাটা আমার দরকার, ঠিক না? খরচ করব, হ্যাঁ, সেজন্যই তো সেই টাকাটা আমার দরকার। আমি ব্যাংকে যেই টাকাটা ফিক্সড ডিপোজিট, মানে ডিপোজিট হিসেবে জমা আছে, সেটা তো আমি ইমিডিয়েটলি উঠাতে পারতেছি না, তার মানে সেটা আমার মানি সাপ্লাইয়ের অংশ, বা সেটা আমি এখন ডিমান্ডই করতে পারছি না, তার মানে সেটা, মানে সেটা আমার বক্তব্যের মধ্যেই আসবে না। বুঝতে পারছো? সেটা আমি এখন হোল্ডই করতে পারবো, ঠিক কিনা? তার মানে এখানে পিপল নিড টু হোল্ড দিয়ে আসলে M0 পরিমাণ টাকাটাই বোঝানো হয়েছে, যেটা আমি নিজের মুঠোয় রাখতে পারি, ঠিক আছে? এখন এই টাকাটাই, মানে এখন এই যে এই টাকাটার উপর, মানে এই টাকাটা, মানে অ্যামাউন্ট এখন নিজের মুঠোয় আমি কতটুকু টাকা রাখবো, এই অ্যামাউন্টটা আসলে ডিপেন্ড করবে কিসের উপরে? দ্রব্যমূল্যের প্রাইসের উপর। দ্রব্যমূল্যের ওভারঅল প্রাইসের উপরে এই টাকাটা ডিপেন্ড করবে। আমি যদি দেখি যে আমার ইকোনমিতে জিনিসপত্রের দাম খুবই কম, ধরো এই যে ধরো রোজার মৌসুমে যেমন দাম ছিল, খুবই কম, তাহলে বলতো রোজার মৌসুমে যেরকম দাম ছিল এরকম দামের জন্য আমি আমার হাতে কি বেশি টাকা রাখবো নাকি কম টাকা রাখবো? হ্যাঁ, হ্যাঁ। তাহলে এখন বলতো আমার হাতে এখন আমি কতটুকু, মানে এখন তো আমি চিন্তা করবো যে হ্যাঁ, জিনিসপত্রের দাম যেহেতু কম, তাহলে এখন আমার হাতে কম টাকা রাখলেও সমস্যা নাই, এভাবে তো চিন্তা করবো নাকি? সমস্যা নাই, ঠিক কিনা? কম টাকা রাখলেও সমস্যা নাই। আচ্ছা, আর যদি বেশি বেশি দাম হয়ে থাকে, সরি সরি, কি বলতেছেন? আমি বোধহয় উল্টা বললাম, উল্টা বললাম। না 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 না, উল্টা বললাম, উল্টা বললাম, তারও একটা মিনিট। দ্রব্যমূল্যের দাম বলছে তো, দাম যদি হচ্ছে, উম, দাম যদি হচ্ছে, আচ্ছা, এখানে এই যে এই দুইটা জিনিসকে একটু চিন্তা করতে হবে, ঠিক আছে? তুমি একটা জিনিস ভাবো, ধরো দ্রব্যমূল্যের দাম অনেক বেশি, ঠিক আছে? দ্রব্যমূল্যের দাম অনেক বেশি, এখন তোমার জিনিসপত্র কিনতে তো অনেক টাকার দরকার, ঠিক কিনা? জিনিসপত্র কিনতে অনেক টাকার দরকার না? তো এখন আহ এটাকে ভ্যালু অফ মানির সাথে তুলনা করতে, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। প্রাইস লেভেল বাড়া থেকে কমতেছে, কমা থেকে বাড়তেছে, সরি সরি, কমতেছে, কোয়ান্টিটি অফ মানিও বাড়তেছে, এটা তো ডাউনওয়ার্ড স্লোপিং হয়ে থাকে আর কি, এই হচ্ছে কাহিনী। মানে আচ্ছা, আমি তোমাকে দেখাই, এটা গ্রাফটা এরকম হবে সাধারণত, এটা মানে ডিমান্ডের গ্রাফ আঁকতেছি, ঠিক আছে? তো ডিমান্ডের গ্রাফ যেহেতু আঁকতেছি, তাহলে আমরা যদি এভাবে গ্রাফটা আঁকি, নিচে, উপরে তো প্রাইস লেভেল থাকবে, তাই না? ইকোনমিক্স উপরে প্রাইস থাকে, তো এটা ম্যাক্রো যেহেতু প্রাইস লেভেল থাকে, আর নিচে তো কোয়ান্টিটি থাকে, তাই না? তাহলে এটা যদি ডিমান্ড নিয়ে আলোচনা করতেছি, তাহলে কোয়ান্টিটি ডিমান্ডেড অফ মানি, এটাই তো থাকবে নাকি? কোয়ান্টিটি ডিমান্ডেড ফর মানি লেখে আর কি, কোয়ান্টিটি ডিমান্ডেড ফর মানি। আচ্ছা, এখন প্রাইস লেভেল যত বেশি হবে, কোয়ান্টিটি ডিমান্ডেড ফর মানি তত কম হবে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। ব্যাপারটা হচ্ছে গিয়ে কি, জিনিসপত্রের দাম যখন বেশি হয়ে থাকে, ঠিক আছে, জিনিসপত্রের দাম যখন বেশি হয়ে থাকে, তখন আহ, আমার আগে 1,000, আচ্ছা, ভ্যালু ভ্যালু দিয়ে বুঝাই, আর ভ্যালু দিয়ে বুঝাইলে মনে হয় ভালো হবে। ওকে, ভ্যালু দিয়ে বুঝাইলে ভালো হবে। আচ্ছা, এইটার আগে আরেকটা গ্রাফ দিতে হবে, তারপরে এটা আমি ওটা বুঝাবো। দাঁড়াও। আচ্ছা, আরেকটা আমি গ্রাফ আঁকতেছি, হ্যাঁ? এই গ্রাফটা, নিচে কোয়ান্টিটি ডিমান্ডেড ফর মানি, বুঝছো? এই যে কোয়ান্টিটি ডিমান্ডেড ফর মানি, উপরে প্রাইস লেভেলকে না রেখে এখানে আমি রাখবো হচ্ছে ভ্যালু অফ মানি। এই ভ্যালু অফ মানিটা কি আমি বুঝাচ্ছি। ভ্যালু অফ মানিটাকে 1/p দিয়ে ইন্ডিকেট করা হয়, কিন্তু এটা কিভাবে আসছে আমি তোমাকে একটু একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। এই যে আমি তোমাকে বললাম না যে ধরো প্রাইস লেভেল যদি বৃদ্ধি পায় ইকোনমিতে, ঠিক আছে, প্রাইস লেভেল যদি বেড়ে যায়, তাহলে কি হয়? টাকার মান কমে যায় না? যে 1,000 টাকা দিয়ে আগে যা কিনতে পারতাম, এখন আমি কি 1,000 টাকা দিয়ে কম জিনিস কিনতে পারি না? আমার কথাটা কি বুঝছো? যে ধরো 1 মাস আগে আমার প্রাইস লেভেল একটা নির্দিষ্ট ছিল, ওইখানে আমি 1,000 টাকা দিয়ে কিছু জিনিস কিনতে পারতাম, ঠিক আছে? এখন ধরো 1 মাস পরে জিনিসপত্রের দাম ওভারঅল বৃদ্ধি পেল, তাহলে সেই 1,000 টাকাকে দিয়ে কি আগের মতো জিনিস আমি কিনতে পারবো? কম কিনতে পারবো না এখন। তার মানে 1,000 টাকার কি মান কি ফল করলো না, বা ভ্যালু অফ 1,000 টাকা হ্যাজ ফলেন, ইজেন্ট ইট? আচ্ছা, তার মানে, তার মানে কি ভ্যালু অফ মানির সাথে, ভ্যালু অফ মানি এর সাথে প্রাইস লেভেলের কি
নেগেটিভ রিলেশন না, এবার ইনভার্স রিলেশন না। এই যে এটাকে এইভাবে লেখা হয় না, তুমি কি এটা জানো যে এটাকে এইভাবে লেখা যায়, যে এরকম সমানুপাতিক চিহ্ন দেয়? এটা কি জানো? তুমি নোটেশনটা জানো না? না, এটা যদি ফিজিক্স কেমিস্ট্রিতে, মানে নাইনটা নাকি সায়েন্স ছিল তোমার নাকি? সায়েন্স থাকলে তো মনে থাকার কথা। যাই হোক, একটা সমানুপাতিক চিহ্ন এভাবে ইউজ করে আর কি, ঠিক আছে? যে যদি যদি এটা মানে সমানুপাতে বাড়তো বা মানে পজিটিভ রিলেশনশিপ হইতো, তাহলে হচ্ছে যে এই ওয়ানটা থাকতো না, ওয়ান বাইটা থাকতো না। এখন যেহেতু এটা নেগেটিভ রিলেশনশিপ বা হচ্ছে ইনভার্স রিলেশনশিপ, ইনভার্স ইনভার্স রিলেশনশিপ হওয়ার কারণে এটা হচ্ছে যে ভ্যালু অফ মানি এটা ওয়ান বাই প্রাইস। বুঝতে পারছো? ইনভার্স রিলেশনশিপ। আচ্ছা, তো এখন আমি বলি, হ্যাঁ। এখন ধরো জিনিসপত্রের দাম যখন অনেক বেশি হয়, টাকা পয়সার মান কিন্তু কমে যায়, ঠিক কিনা? 1,000 টাকার ভ্যালু কিন্তু ফল করে। তো এখন ভ্যালু যেহেতু ফল করতেছে, হ্যাঁ, তাহলে আমি কি চাইবো যে টাকাটা আমার হাতে থাকুক? ভ্যালু যত কম হবে, ঠিক আছে, টাকার ভ্যালু যত কম হবে, ঠিক আছে, আমি মানি কি বেশি ডিমান্ড করব নাকি কম ডিমান্ড, এটাই আমি জিজ্ঞাসা করছি। হ্যাঁ, কেন বেশি ডিমান্ড করবো বলো তো? না, না, না। শোনো শোনো, আমি, হ্যাঁ হ্যাঁ, এই তো বুঝতে পারছো, হ্যাঁ হ্যাঁ। টাকার ভ্যালু যদি কম থাকে, ঠিক আছে, টাকার ভ্যালু যদি কম থাকে, আমি হচ্ছে যে কি মানে ডিমান্ড কম করব কেন? কারণ আমি এটা ভাববো যে টাকার ভ্যালু তো কম, আমি যদি এই টাকাটা হাতে হোল্ড করি, ঠিক আছে, এইটার ভ্যালু আরো ভবিষ্যতে কমে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য আমি কি করবো, এই টাকাটা ব্যাংকে যদি থাকে আমি ব্যাংকেই রাখতে চাবো, এটা ব্যাংকে থাকুক, আমি টাকা উঠাবো না। ব্যাংকে থাকুক, এর থেকে ভালো এটা ব্যাংকে থাকুক, আমি হচ্ছে 1 বছর পরে আরো ভালো ইন্টারেস্ট পাবো। তুমি তো এভাবেই ভাববা নাকি? বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন কর না, মনে করো ইকোনমিতে মন্দা চলতেছে, ঠিক আছে, তুমি দেখছো যে ইকোনমিতে প্রাইস লেভেল কমে যাচ্ছে, মানে সরি প্রাইস লেভেল বেড়ে যাচ্ছে, মানে ইনফ্লেশন বাড়তেছে, যার কারণে কি ভ্যালু অফ মানি কি কমে যাচ্ছে, ঠিক কিনা? তো ভ্যালু অফ মানি যেহেতু কমে যাচ্ছে, তুমি এইভাবেই চিন্তা করবে যে না, টাকাটা যদি এখন আমার হাতে থাকে, তাইলে তো এই টাকাটা ডেস্ট্রয় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, মানে আমি এই টাকা দিয়ে কোনো এক্সটার্নাল কোনো বেনিফিট পাবো না। এই জন্য এই টাকাটা এখন হাতে না থাকার থেকে ব্যাংকে থাকুক, হাজার গুণে আমি ভালো থাকবো। বুঝতে পারছো? অন্তত আমি একটা ইন্টারেস্ট যেন এখান থেকে পাই। ঠিক আছে? আচ্ছা, তাহলে তো একটা মিনিট দাঁড়াও, এটা এরকম কেন কাজটা? ভ্যালু অফ মানি দিছে এইভাবে, ওমা, এইভাবে কেন দিল? আশ্চর্য। ভ্যালু অফ মানি যত কম, টাকা আমি তত বেশি ডিমান্ড। আমি কি বুঝাচ্ছি তোমার, আমি নিজেও বুঝতে পারছি না। আচ্ছা দাঁড়াও একটা মিনিট। উম, আমি একটু বেশি কমপ্লেক্স আলোচনা চলে গেছি, তো এই জন্য ঝামেলাটা পাচ্ছি। ভ্যালু অফ মানি যত কম, টাকার ভালো, ও আচ্ছা আচ্ছা, আমি এইভাবে কেন বুঝাচ্ছি, যত কম হবে এটা তত বেশি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি 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 বুঝছি। সরি সরি সরি, তুমি ওই যে আমরা যে ব্যাংকে রাখতেছি হাবি জাবি, ঠিক আছে, এই আলোচনাগুলো বাদ দাও, ঠিক আছে, এই আলোচনাটা বাদ দিয়ে তুমি এইভাবে জিনিসটা ভাবো, দেখো, মানে সরি, আসলে একটু ভুল হয়েছে তো, আমাকে ক্ষমা করো, ঠিক আছে? হ্যাঁ, শোনো শোনো, তোমার মাথায় আউলায় গেলে আমি সরি, বাট আমার আলোচনা শোনো। যে ভ্যালু অফ মানি কম মানে কি, মানে ইকোনমিতে প্রাইস লেভেল অনেক বেশি, যার মানে সেই 1,000 টাকায় কি আমি আগের থেকে কম জিনিস কিনতে পারছি, ঠিক না? এটাই তো বুঝায়। আচ্ছা, এখন কম জিনিস যদি আমি কিনতে পারি, এখন মনে করো ব্যাপারটা এইভাবে চিন্তা করো, মনে করো 1,000 টাকায় আমি ধরো আহ যেই বাজারটা করতাম ওইটা হচ্ছে ধরো আমার নেসেসিটি, ঠিক আছে, আমার প্রত্যেক মাসে এইটুক খাবার না খেলেই না, এটা আমার প্রতি মাসের বাজার, এটা আমার লাগেই। এখন মনে করো দাম বৃদ্ধি, মানে প্রাইস লেভেল বৃদ্ধি হয়ে যার কারণে কি আগামী মাসে সেই 1,000 টাকায়
তুমি নিশ্চয়ই এই পরিমাণ বাজার তুমি কিনতে পারবে না, এর থেকে কম বাজার তুমি 1000 টাকায় পাবা, ঠিক কিনা? এখন এই পরিমাণ বাজার যদি তোমার করতে হয়, মানে তুমি যেইটুকু নেসেসিটি তোমার, তো ওইটাই তোমার খেতে হবে, ঠিক কিনা? ওইটাই যদি করতে হয় তোমাকে 1000 টাকার থেকে আরো কিছু অ্যাড করে এটা কিনতে হবে না? বাড়াইতে হবে, ইয়াস। আমি এটাই বলতে চাচ্ছি। তার মানে ভ্যালু অফ মানি যদি ফল করে, তুমি তোমার জীবনের নেসেসিটি মেটানোর জন্য বা মিটিগেট করার জন্য তোমাকে কিন্তু টাকা বেশি বেশি ডিমান্ড করতে হবে, ঠিক কিনা? তোমার হাতে কিন্তু আরো বেশি টাকা লাগবে তোমার যদি জীবন নেসেসিটি যদি কমপ্লিট করতে হয়, তোমার কিন্তু টাকা লাগবে আরো বেশি, ঠিক কিনা? তার মানে যে ভ্যালু অফ মানি ধরো যখন এখানে ধরো ওয়ান অথবা জিরোই ধরো, জিরোর জন্য যখন ইয়া, তখন ধরো মানে ডিমান্ড অনেক অনেক বেশি, ঠিক আছে? ধরো এখানে কোথাও মিলছে, আমরা এটা ঠিক মিলাবো না, এটা অনেক দূরে হয়তো মিলবে আর কি, ঠিক আছে? আর যখন ওয়ান তখন ধরো এটা এখানে। হুম। আমরা কি বলছি, ভ্যালু অফ মানি যত কম হবে, কোয়ান্টিটি ডিমান্ডেড ফর মানি অনেক বেশি হবে, ঠিক কিনা? তাহলে ভ্যালু অফ মানি যদি একটু বাড়ে, তাহলে কোয়ান্টিটি ডিমান্ডেড অফ মানি কমবে, ঠিক কিনা? শোনো, জিরোর জন্য যদি অনেক বেশি হয়, ওয়ানের জন্য কম হবে না? ভ্যালু অফ মানি যদি আগে যত কম ছিল তার থেকে যদি ভ্যালু অফ মানিটা একটু বাড়ে, তাহলে তোমার এখন তো মানি ডিমান্ড কম করতে হবে, তাই না? কারণ 1000 টাকায় তুমি আগে যা কিনতে পারতা, এখন তোমাকে 1000 টাকাও সেটা পোষাচ্ছে না, আরো বেশি অ্যাড করে কিনতে হচ্ছে। বাট এরপরে ধরো আবার এমন সিচুয়েশন আসলো, 1000-এর সাথে তুমি ধরো ধরো এই মাসে 250 টাকা অ্যাড করে ওই জিনিসগুলো কিনতে হচ্ছে। এখন ধরো আগে এই মাসে এমন অবস্থা হয়েছে, এখন আর 250 অ্যাড করা লাগে না, এখন ধরো 100 টাকা, 1000-এর সাথে 100 টাকা অ্যাড করলে তুমি ওই জিনিসগুলো পেয়ে যাচ্ছ। তাহলে সেই সেই সিচুয়েশনটাতে তোমার কি আরো কম টাকা হোল্ড করা লাগবে না এখন? সেই জন্য ওয়ানের জন্য কোয়ান্টিটি ডিমান্ডেড ফর মানি একটু কমবে, তাহলে টু এর জন্য নিশ্চয়ই আরো কমবে, ঠিক আছে? থ্রি থ্রি এর জন্য আরো কমবে, হ্যাঁ। তাহলে ফোর এর জন্য মনে করো এইখানে আসবে, ঠিক আছে? তাহলে এই গ্রাফটা সবগুলো পয়েন্ট যদি যোগ করি, তাহলে দেখতে অনেকটা এরকম দেখাবে না? দূর এইভাবে কেন, নীল নীল নিয়ে দিয়ে, এটা দেখতে অনেকটা এরকম দেখাবে না? যেখান দিয়ে যাবে আর কি। তাহলে এটা এরকম একটা ডাউনার স্লোপিং গ্রাফ পাওয়া যাবে, এটাকে বলা হয়েছে মানি ডিমান্ড। তবে আমি এখানে ভ্যালু অফ মানি আর কোয়ান্টিটি ডিমান্ডেড ফর মানি দিয়ে সম্পর্কটা দেখাচ্ছি, ঠিক আছে? কিন্তু এই সম্পর্কটা প্রাইসের জন্য সত্য। প্রাইসের জন্য কিভাবে সত্য সেটা দেখাইতে হবে, ঠিক আছে? দাঁড়াও, যে প্রাইস লেভেলটা এখানে উল্টা করে দিছে না, যে লো থেকে হাইতে দিছে। যখন হাই তখন এটা হচ্ছে যে এটাও তখন হাই, আচ্ছা যখন লো, দাঁড়া দাঁড়া 1 মিনিট দাঁড়া, হাই থেকে লোতে এখানে গেছে, আর এখানে লো, লো থেকে হাইতে গেছে। তাহলে একটু দাঁড়া 1 মিনিট, এইভাবে আসছে না। তাইলে হাই, না না না, wait, 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 wait. একটা মিনিট। আচ্ছা এটা হচ্ছে এরকম হচ্ছে না, এরকম, এইরকম। তার মানে এটাকে যদি আমি এখানে ইয়ে করে দিই, তাহলে এটা হচ্ছে লো, এটা হাই, এটা লো, এটা হাই, তাই তো? তাহলে লো হইলে লো, আবার হাই হইলে হাই, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এইটাই এইটাই বুঝতে পারছি। ওকে ওকে বুঝছি। আবার কি, 3000। আচ্ছা আচ্ছা, দেখো এখানে, এই যে এখানে, হ্যাঁ এখানে আমি ভ্যালু অফ মানির সাথে কোয়ান্টিটি ডিমান্ডেড ফর মানির সম্পর্ক দেখাচ্ছি তোমাকে, তাই না? ভ্যালু অফ মানির সাথে, ঠিক আছে? এখন ওয়ান, ভ্যালু অফ মানি তো 1/p। কেন 1/p? কারণ প্রাইস লেভেল যত বেশি হয়, ভ্যালু অফ মানি কি তত কমে যায় না? তাহলে দেখো, এই যে 1/p কেন লিখছি, দেখো প্রাইস লেভেল যত বেশি হবে, পি যত বেশি হবে, 1/p এর মান কি তত কম হবে না? মানে এই যে পি যত বেশি হবে, অর্থাৎ পি যত বেশি হবে 1/p তে, তোমার যে হর, হর পি না? তো পি হর যদি বৃদ্ধি পায়, তাহলে 1/p পুরো ভগ্নাংশটা কি ফল করবে না, কমে যাবে না? হ্যাঁ, তার মানে তোমার ভ্যালু অফ মানির সাথে এই ভ্যালু অফ মানি আর প্রাইস লেভেল কি বিপরীত, একে অপরের বিপরীত। ভি ইজ প্রপোর্শনাল টু 1/p, এভাবে লেখে।
ভি হচ্ছে ভ্যালু অফ মানি, পি হচ্ছে যে প্রাইস লেভেল। প্রাইস লেভেল যত বাড়ে ভ্যালু অফ মানি তত কমে, বুঝছো? আচ্ছা, এই জন্য ভ্যালু অফ মানিকে 1/p লিখছে। ঠিক আছে, আমি কি এটা লিখে দিব, ভ্যালু অফ মানি যত বাড়ে প্রাইস লেভেল তত কমে, এটা লিখে দিব? আচ্ছা, আমি লিখতেছি ভ্যালু অফ মানি যত বাড়ে প্রাইস লেভেল, না 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 না, উল্টা 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 উল্টা, প্রাইস লেভেল, প্রাইস লেভেল যত বাড়ে ভ্যালু অফ মানি তত কমে, বুঝতে পারছো? প্রাইস লেভেল যত বাড়ে ভ্যালু অফ মানি তত কমে। আচ্ছা, তাহলে এখন আমাকে বলো, এই যে 1/4 ভ্যালু অফ মানি এখানে কত আচ্ছা এখানে আমি বলি, জিরো তো লো, তাই না? জিরো ভ্যালু সবচেয়ে কম, এই জন্য এটা লো ভ্যালু অফ মানি। আর ফোর থেকে না অনেক বেশি হাই, এই জন্য এটা হচ্ছে হাই ভ্যালু অফ মানি। বুঝতে পারছো? আচ্ছা, এখন মনে করো ভ্যালু অফ মানি যখন 4 হবে, ওইটার জন্য তোমার তাহলে প্রাইস লেভেল কত হওয়া উচিত? 1/4 না? তাহলে ভ্যালু অফ মানি 4 যদি হাই হয়, তাহলে 4 এর জন্য প্রাইস লেভেল কত? 1/4। তাহলে 1/4 কি লো হবে না? কারণ আমরা জানি যে ভ্যালু অফ মানি যা হয় প্রাইস লেভেল হয় তার উল্টা। তাহলে যে জিনিসটা ভ্যালু অফ মানিতে অনেক হাই, সেই জিনিসটা কিন্তু তোমার প্রাইস লেভেলে কিন্তু লো হবে, ঠিক কি না? আচ্ছা, তাহলে এই জিনিসগুলো যদি আমি এইখানে অঙ্কন করি, মনে করো আহ, আচ্ছা এখানে হচ্ছে যে লো থেকে আমরা হাইতে নাম, লো থেকে হাইতে যাব, তাহলে ওই যে ওইখানে আমরা ভ্যালু অফ মানিতে তোমার কত দেখছিলাম? 1/p কি 4 দেখছিলাম না? 4, এই যে 4, ঠিক আছে? তাহলে এই 4 এর জন্য তাহলে প্রাইস লেভেল কত? 1/4 হবে না? আচ্ছা, এরপরে 3 হইলে 1/3 হবে, ঠিক কি না? দেখো এটা কিন্তু উপরে লো নিচে হাই, মানে এটা থেকে উপর থেকে নিচে বাড়বে, ঠিক কি না? আমি এটা বুঝাচ্ছি এখানে, বুঝতে পারছো? উপর থেকে নিচে বাড়বে, তাহলে এই যে 1/3 যে হলো, তাহলে এটা কি 1/4 থেকে বড় না? আচ্ছা, এরপরে 2 এর জন্য কত হবে? হাফ হবে না? এই যে হাফ এইখানে, আর জিরোর জন্য তো জিরোই, বুঝতে পারছো? জিরোর জন্য জিরো না, আসলে এটা 1/ইনফিনিটি হবে। ইনফিনিটি তো লেখা নেই। এখানে লেখে নাই, বুঝছো? জিরোর জন্য আসলে মানে জিরোর জন্য তো 1/0 হওয়ার কথা না। তাহলে 1/0 তো আসলে ইনফিনিটি, মানে অনেক বড়, ঠিক কি না? তাই ওই অনেক বড় না লেখা লিখছে জাস্ট হাই। এই যে গ্রাফে দেখো, এই যে এখানে এই জায়গাটা হাই লিখে রাখছে, বুঝতে পারছো? আমি বুঝাচ্ছি, আমি সবকিছু বুঝাবো, তুমি টেনশন করো না। এই যে হাই, আচ্ছা। এখন এই যে 1/4 হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আজকে অফ করে দিব। আচ্ছা, তাহলে এই গ্রাফটা বুঝাই দিই, এই গ্রাফটা না বুঝাইলে আবার তোমাকে আমার কালকে থেকে বুঝাইতে হবে। আচ্ছা দেখো, এই যে 4 এর জন্য আমার মানি সাপ্লাই কিন্তু, মানে মানি ডিমান্ড কিন্তু এখানে ছিল, ঠিক না? এই 4 এর জন্য, তাহলে 1/4 এর জন্য মানি ডিমান্ড তো এখানেই থাকার কথা, ঠিক কিনা? আচ্ছা, এরপরে একইভাবে এই যে 3 এর জন্য মানি ডিমান্ড ছিল এখানে, হাফ এর জন্য ছিল এখানে, 1 এর জন্য ছিল এখানে, আর হচ্ছে 0 এর জন্য কিন্তু এখানে। তাহলে এগুলো তো একইভাবে হবে, এই যে 1 এর জন্য এটা ধরো এখানে, আচ্ছা এই 1/4 এর জন্য এখানে, এই যে এই পয়েন্টটা, ঠিক আছে? 1/3 এর জন্য নিশ্চয়ই এখানে হবে, ঠিক আছে? 1/2 এর জন্য নিশ্চয়ই এখানে হবে, 1 এর জন্য নিশ্চয়ই এখানে হবে, আর হাই আর হচ্ছে যে এই যে জিরোর জন্য বা ইনফিনিটির জন্য এখানে হবে। তাহলে এটাও তো এরকমই একটা গ্রাফ পাওয়া যায়, ঠিক আছে? ঠিক কি না? আচ্ছা, এই দুইটা গ্রাফের মধ্যে পার্থক্য কোথায়? এখানে হচ্ছে হাই থেকে লোতে নামছে ভ্যালু অফ মানিতে, ঠিক আছে? আর প্রাইস লেভেল যেহেতু ভ্যালু অফ মানির উল্টা, তাহলে এটা লো থেকে নিশ্চয়ই নিচে হাইতে যাবে, ঠিক কি না? আচ্ছা, তাহলে এই গ্রাফটা এরকম নিচেই নামবে, কিন্তু প্রাইস লেভেল লো থেকে হাইতে নামবে, মানে হাইতে বৃদ্ধি পাবে। আর ভ্যালু অফ মানে কি হাই থেকে লোতে কমবে, ঠিক আছে? তো এইটাই হচ্ছে এই গ্রাফে দেখানো হয়েছে, কিন্তু কিভাবে সেটা দেখাইছে আমি তোমাকে বলি। এই যে এইখানে হচ্ছে ভ্যালু অফ মানিটাকে দেখাইছে, বুঝছো? এখন আমি এই যে এই গ্রাফে কিন্তু প্রাইস লেভেলটাকে এইখানেই দেখাইছি, বুঝছো? কিন্তু ওরা প্রাইস লেভেলকে এই জায়গায় না দেখায় এই জায়গায়, এই যে এইখানে দেখাইছে।
এটা দেখো যে 1, 1.33, 2, 4 এভাবে কিন্তু পরপর গেছে। আমি ওখানে ঠিক যেভাবে করছিলাম ওরাও ঠিক এভাবেই গেছে, কিন্তু এই জিনিসটা এইখানে না দেখায় ওরা এই রাইট সাইডে দেখে। বুঝতে পারছো? কিন্তু ক্যালকুলেশন সেমই, মানে যে ভ্যালু অফ মানির পরিবর্তে আমি যদি এখানে প্রাইস লেভেল লিখতাম কোনো সমস্যা ছিল না, ওই প্রাইস লেভেলটাকে ওরা ডান সাইডে দেখাইছে। মানে দুইটাকে একই গ্রাফে দেখানোর জন্য এক সাইডে ভ্যালু অফ মানিকে দেখাইছে, আরেক সাইডে প্রাইস লেভেলকে দেখাইছে। বুঝতে পারছো? কিন্তু দুইটা গ্রাফই হচ্ছে এরকম ডাউনওয়ার্ড স্লোপিং। আচ্ছা, এখন আমরা জানি যে মার্কেট যদি দেখাই তাহলে ওই একই গ্রাফে আমরা মানি ডিমান্ড আর মানে ডিমান্ড আর সাপ্লাই দুইটা ফোর্সকে আমরা একই গ্রাফে ঢুকায় আনি, ঠিক কিনা? এই জন্য এই যে দেখো মানি ডিমান্ডটা, এই যে মানি ডিমান্ড এখানে দিচ্ছে, এই মানি সাপ্লাই এখানে বসে। যেই জায়গাতে ছেদ করে সেটাকে আমরা ইকুইলিব্রিয়াম বলি না? তাহলে এইটা হচ্ছে আমার এই মার্কেটের ইকুইলিব্রিয়াম। তাহলে ইকুইলিব্রিয়াম ভ্যালু অফ মানি হচ্ছে যে এটা হাফ, মানে এটা যেহেতু ভ্যালু অফ মানি দেখাচ্ছে, তাহলে এটা কি ইকুইলিব্রিয়াম ভ্যালু অফ মানি। বুঝতে পারছো? আর এই যে এইটা কি দেখাচ্ছে, প্রাইস লেভেল দেখাচ্ছে, তাহলে এটা ইকুইলিব্রিয়াম প্রাইস লেভেল। দুই, হাফ যদি ভ্যালু অফ মানি হয়, টু কি হবে, প্রাইস লেভেল হবে, কারণ আমরা জানি ভ্যালু অফ মানির উল্টাটাই প্রাইস লেভেল, বা প্রাইস লেভেল উল্টাটা ভ্যালু অফ মানি। বুঝতে পারছো? আচ্ছা, আর এর নিচে কি কোয়ান্টিটি, যেটা মানে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি অফ মানি। এবং এই মানিটাই আসলে কি ফেড বা সেন্ট্রাল ব্যাংক হচ্ছে যে তোমার মানি সাপ্লাই বা ফিক্স করে যে হ্যাঁ এটাই হচ্ছে রাখতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে একটা গ্রাফ এটা পড়লেই শেষ। আচ্ছা, এখন মনে করো ফেড কি করলো বা সেন্ট্রাল ব্যাংক কি করলো, মানি সাপ্লাই বাড়ায় দিল। তাহলে মানি সাপ্লাই যদি বেড়ে যায় তাহলে মানি সাপ্লাই কার্ভ শিফট হয়, ঠিক কি না? মানি সাপ্লাই যদি বৃদ্ধি পায়, মানি সাপ্লাই কার্ভ যদি শিফট হবে, মানি ডিমান্ডের তো কোনো চেঞ্জ আসবে না, ঠিক কি না? আচ্ছা, তাহলে মানি সাপ্লাই যদি ইনক্রিজ করা হয় তাহলে মানি সাপ্লাই কার্ভ কি রাইটে শিফট হয় না? এই জন্য এই যে মানি সাপ্লাই বৃদ্ধির কারণে এই যে মানি, আচ্ছা মনিটারি ইনজেকশন, এই মনিটারি ইনজেকশন করা মানে কি, ইনজেক্ট, ইনজেক্ট করা মানে কি বলতো, ইনজেক্ট করা বা ইনজেকশন করা মানে কি? মানে আমাদের শরীরে ইনজেকশন যে দেয় এটার মানে কি, ইনজেকশনের মাধ্যমে কি দেয়? হ্যাঁ হ্যাঁ, মানে পুশ করে, কি পুশ করে, ভিতরে যে কেমিক্যাল থাকে বা যে ওষুধ থাকে সেটাই তো আমাদের ব্লাড স্ট্রিমে পুশ করে দেয়, ঠিক কি না? আচ্ছা, প্রবেশ করে। আচ্ছা, তাহলে মনিটারি ইনজেকশন মানে কি, মনিটারি ইনজেকশন হচ্ছে ইকোনমিতে টাকা ঢুকায়, ঠিক কি না? ইকোনমিতে টাকা ঢুকায়, তো ইকোনমিতে যদি টাকা ঢুকে, টাকা ঢুকা মানে কি, মানি সাপ্লাই বৃদ্ধি পাওয়া না? ইকোনমিতে টাকা ঢুকে মানে কি, আমি ট্রানজাকশনের জন্য আরো বেশি টাকা পাচ্ছি, মানে আমার মানি সাপ্লাই বৃদ্ধি পাচ্ছে, ঠিক কি না? এই জন্য মনিটারি ইনজেকশন মানে হচ্ছে মানি সাপ্লাই ইনক্রিজ। বুঝছো? জন্য মানি সাপ্লাই মানে মানে মানি সাপ্লাই ইনক্রিজ হচ্ছে, এবং এমএস কার্ভ মানে MS1 থেকে MS2 তে রাইটওয়ার্ড শিফট। তো রাইটওয়ার্ড যদি শিফট হয় তাহলে দেখো ইকুইলিব্রিয়াম এ পয়েন্ট থেকে বি পয়েন্টে চলে গেছে, ঠিক কিনা? তাহলে বি পয়েন্টে চলে যাওয়ার কারণে দেখো যে ভ্যালু অফ মানি হাফ থেকে কমে 1/4 হয়েছে, ঠিক আছে? আর প্রাইস লেভেল দেখো 2 থেকে বেড়ে 4 হয়েছে, ঠিক আছে? ভ্যালু অফ মানি তো হাই থেকে লোতে যায়, আর প্রাইস লেভেল কি লো থেকে হাইতে যায়, ঠিক আছে? এই জন্য ভ্যালু অফ মানি কমে যায়, হাফ থেকে 1/4 হয়। আর প্রাইস লেভেল যেহেতু ভ্যালু অফ মানির উল্টা, তাহলে যেহেতু ভ্যালু অফ মানি কমেছে প্রাইস লেভেল তো মানে বাড়বে, 2 থেকে 4 হইতে বাড়ছে। বুঝা গেল? এই যে এইটা। আর এই যে দেখো কোয়ান্টিটি অফ মানি তাহলে বৃদ্ধি পাইছে M1 থেকে M2 তে বৃদ্ধি পাইছে, এই যে M1 আর এই যে M2 দেখছো নিচে আছে আর কি, ওইটা এটাকে সরাইলে দেখতে পাবো। দেখছো যে M1 থেকে M2 তে বৃদ্ধি। আশা করি এখন বুঝতে পারছি। আজকে কি আর আর তো কিছু নাই। আচ্ছা, এইটাই লাস্ট লাইন, আমি আর পড়াবো না, এটাই লাস্ট লাইন, ঠিক আছে? এটা লাস্ট লাইন। তাহলে মানি সাপ্লাই, মানি সাপ্লাই, মানি সাপ্লাই মানে কি, মানে যে ইকোনমিতে যে টাকার পরিমাণ সেটা কি তো মানি সাপ্লাই বলছি বা M0 বলছি, তাই না? তাহলে এটাকে আমরা পলিসি কিভাবে বলছি, এটাকে মানে এটাকে কন্ট্রোল কি করে, ফেড বা সেন্ট্রাল ব্যাংক এটাকে কন্ট্রোল করতে পারে, ঠিক কিনা? এটাকে কন্ট্রোল করতে পারে সেন্ট্রাল ব্যাংক। এখন যেহেতু এটাকে সেন্ট্রাল ব্যাংক কন্ট্রোল করে, কোনো কিছু কন্ট্রোল করাকে ইকোনমিক্সে পলিসি, বুঝছো? Something that can be controlled, something that can be controlled to manipulate, ঠিক আছে? ওইটাকে আমরা কি পলিসি বলি। তাহলে এখন দেখো মানি সাপ্লাই যেহেতু কন্ট্রোল করা যায়, তার মানে তার মানে মানি সাপ্লাই কে যেহেতু কন্ট্রোল করা যায়, তার মানে এটাকে কিন্তু ম্যানিপুলেট করা যায়, ঠিক কিনা?
মানে এটা কি বাড়লো নাকি কমলো এই ব্যাপারটা তো সেন্ট্রাল ব্যাংকের হাতে আছে, ঠিক কিনা? হ্যাঁ, তার মানে এটা একটা পলিসিও, বুঝতে পারছো? যেহেতু এই জিনিসটা কন্ট্রোল করা যায়, তার মানে কন্ট্রোল করার মাধ্যমে আমি একটা অবস্থায় পৌঁছে যেতে পারি, এই জন্য এটা একটা পলিসিও। এখন এই পলিসিটা আবার দুই প্রকার, একটা হচ্ছে এক্সপেনশনারি মনিটারি পলিসি, আর একটা হচ্ছে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি। তাহলে এক্সপেনশনারি মনিটারি পলিসি কোনটাকে বলে? যখন হচ্ছে যে আমি মানি সাপ্লাইয়ের পরিমাণ ইকোনমিতে বৃদ্ধি করব, সেটাকে আমরা বলি এক্সপেনশনারি মনিটারি পলিসি। আর হচ্ছে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি কি? যখন আমরা ইকোনমিতে মানি সাপ্লাই এর পরিমাণকে কমাবো বা ডিক্রিজ করবো, ওইটাকে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি। এই শব্দ দুটো মনে রাখলেই হবে। কন্ট্রাকশন মানে, মনে আছে আমি বলছিলাম কন্ট্রাকশন মানে হচ্ছে কমে যাওয়া, ঠিক আছে? আর এক্সপ্যানশন মানে বৃদ্ধি পাওয়া। বুঝছো? এই দুইটা টার্ম মনে রাখলে আশা করি মনে রাখতে পারবা। এক্সপেনশন মানে বৃদ্ধি পাওয়া, এই জন্য এক্সপেনশনারি মনিটারি পলিসি মানে হচ্ছে যে মানি সাপ্লাই বৃদ্ধি করা। আর কন্ট্রাকশনারি মনিটারি পলিসি, কন্ট্রাকশন মানে যেহেতু কমে যাওয়া, তাহলে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি হচ্ছে যে মানি সাপ্লাই ডিক্রিজ করা বা কমে যাওয়া। বুঝতে পারছো? তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে আজকে এতটুকুই, কালকে বাকিটুকু পড়াবে। ঠিক আছে? কালকে কি সকালে সকালে পড়তে পারবে কালকে? সকালে কখন পড়তে হবে? ওহো, আমি তো আবার ক্যাম্পাসে যাবো বললাম না। তুমি কি ভোরে পড়তে পারবা? আহা, উম, 7টা, 7:30 বা 8টা এরকম টাইমে পড়তে পারলেও হইতো আসলে। এই আর কি। রাতের আমি বললাম না কালকে আমার দাওয়াত আছে একটা, আমি আবার ক্যাম্পাসে গিয়ে আবার ব্যাক করবো ধরো 5টার মধ্যে ব্যাক। আবার এখান থেকে যাবো দাওয়াতে, শেওড়াপাড়াতে দাওয়াতে যাবো, ঠিক আছে? শেওড়াপাড়াতে যাবো দাওয়াতে, মিরপুর 14 ওই side, ঠিক আছে? ওইদিকে দাওয়াতে যাবো, ঠিক আছে? ওইখান থেকে ফিরতে ফিরতে তো দেরি হয়ে যাবে। তখন হ্যাঁ হ্যাঁ, যদি উঠতে পারো আমার ফোনে একটা কল দিও, কি হবে? বুঝছো? ফোন দিয়ে আমার উঠায়